ওকে, তো আমরা একদিকে আমাদের ফর্মটা থাকবে, ওই যে আমরা আগে যে ফর্মটা করছি এই ফর্মটা, আর থাকবে হচ্ছে ওটার এগেইনস্ট একটা টেবিল, যে টেবিলে ডাটা এসে বসবে, তাই তো? তো এই ডাটাবেস এবং পিএইচপি এই দুইয়ের মধ্যে একটা কানেকশন তৈরি হইতে হবে না? এবং আমাদের বুঝার জায়গাটা ওই জায়গাটাই কানেকশন। সো কানেকশন কিভাবে তৈরি হয় সেটা আমাদের জানতে হবে এবং আমাদেরকে কানেকশনটা দিতে হবে। সো কানেকশন দেওয়ার যে কয়েকটা ওয়ে আছে, তার মধ্যে আগে একটা ছিল মাই এসকিউএল, এখন চলে হচ্ছে পিডিও। সো পিডিও কি আসলে? পিডিও হচ্ছে পিএইচপি ডেটা অবজেক্ট, বুঝতে পারছেন? অর্থাৎ পিএইচপি নিজে একটা লাইব্রেরি তৈরি করছে, যেখানে কিছু মেথড বা প্যারামিটার দেওয়া আছে, ওগুলো দিয়ে দিলে সে নিজে কানেক্ট করে দেয়। হ্যাঁ, মাইএসকিউএল বিষয়টা এরকম ছিল, বাট মাইএসকিউএলটা ছিল হলো মেথড, তাই না? মাইএসকিউএল আই বলে এরকম প্যারেন্থেসিস দিলে এটা বিল্ট ইন মেথড না, মেথড আকারে পাস করতাম। আর তখন যে বিষয়টা ছিল যে মাইএসকিউএল আই দিয়ে করলে শুধুমাত্র মাইএসকিউএল এর সাথেই কানেক্ট হইতে পারতেছিল, বাট অন্য আরো যে কতগুলো ডাটাবেস আছে ওগুলোর সাথে কানেক্ট করা যাইতেছিল না এই ফাংশনটা দিয়ে। এই সীমাবদ্ধতাকে সলভ করতে পিএইচপি নিজেই এই অবজেক্টটা তৈরি করছে, পিএইচপি ডাটা অবজেক্ট পিডিও। এর মাধ্যমে আমরা যদি কানেকশনটা দেই এট এ টাইম, মানে মাইএসকিউএলও দিতে পারলাম, অন্যান্য ডাটাবেসের সাথেও দিতে পারবো, যদি আমরা শুধু একটা জায়গা চেঞ্জ করি। বুঝতে পারছি না সহজ না তাহলে বিষয়টা? এবং এটাই স্ট্যান্ডার্ড এবং এটাই এখন চলতেছে, আমরা এটা দিয়ে শুরু করব। সো যখন এরকম একটা ফর্ম আমি হাতে পাইলাম, আমাকে তিনটা জিনিস মাস্ট বি চেক করে তারপরে কাজ শুরু করতে হবে। বুঝতে পারছেন? নাম্বার 1, অ্যাকশন পেজটা কোথায় আছে? 2 নাম্বার হচ্ছে নেম ফিল্ডের প্রত্যেকটা ভ্যালু ঠিক আছে কিনা, প্রত্যেকটা জায়গায় নেম ফিল্ডে আছে কিনা। আর তৃতীয় হলো এটা এই ফর্মটা থেকে যদি কোনো মিডিয়া অবজেক্ট ক্যারি করে তাহলে অ্যাট্রিবিউট এই ইনসি টাইপটা দেওয়া আছে কিনা। বুঝতে পারছি? এটা না জেনে আপনি কোনোভাবে কাজ শুরু করেন না। একটা সময় হয় আমরা ডেভেলপমেন্ট করতে বসি, বাট প্রথমে তো ফ্রন্ট এন্ডে সাজাই নিতে হবে। তো আমি করছি, কপি পেস্ট করছি অনেক অনেক, কারণ একটা ফর্মকে গ্রিড ওয়াইজ অনেকভাবে বসাইতে হয়েছে, আমি যা কিছু করছি। কিন্তু যখন আমি মনে হয়েছে যে হ্যাঁ ফর্মটা রেডি, রেডি বলার পর পর আপনি তিনটা জিনিস চেক করেন, গুড প্র্যাকটিস। সো আমি দেখলাম হ্যাঁ মোটামুটি আমার সবগুলো ঠিক আছে। যদি ঠিক থাকে, কি করলো এটা? হ্যাঁ, উত্তরটা যেটা সেটা হলো যে আমরা যে ইমেজ নিয়ে যখন কাজ করব, বুঝতে পারছি, তখন তার ডাটাটা ধরার জন্য এটা দিতে হয়। সো এই যেটা করে আপনার এই পুরো অবজেক্টটাকে ভেঙে টুকরো টুকরো করে তারপরে এটাকে ট্রান্সফার করার মতো করে দেয়। কারণ এই জিনিসটা থাকলে আমরা যদিও সাধারণত এটা করি না, জানার সময় ডাটাবেজে কি পাঠাই দেই? ইমেজই পাঠাই দেই। বুঝতে পারছেন? ইমেজ সরাসরি ডাটাবেজে চলে যায়। সেই অর্থে তখন এটাকে ভাঙতে হয়, কারণ এটা তো একটা অবজেক্ট, এটাকে ভেঙে তার টুকরো টুকরো করে তারপরে পাঠাইতে হয়। সো ওইটা করার জন্য এই জিনিসটা লাগে। বুঝতে পারছেন ইম্পর্টেন্সটা? সো এটা থাকতে হয়। আচ্ছা, সো এরপরে যেটা লাগবে আমাদের এই store.php নামে একটা ফাইল লাগবে, তাই তো? সো আমরা এখানে আসি, আর এই ফাইলগুলো কিসের? ফ্রন্ট এন্ডের। এগুলোর সাথে আমাদের অত জানা নাই, আমরা জাস্ট একটা store.php করলাম। করে এখানে এসে কি বলবো বলেন তো? বলবো হচ্ছে ভার্ডাম $_post। একটু ভালো করে আউটপুট পাইতে হলে ইকো বলে প্রি বলে দিই। বুঝতে পারছি? ক্লোজ করলাম না, কারণ আর তো ডাটা নাই, অসুবিধা নেই। সো এবার আসেন, এটাকে করলাম রিফ্রেশ করে, যদি কিছু ইনপুট দেই তাহলে পাসওয়ার্ড না, সো পাসওয়ার্ড দিলাম, কিছু টেক্সট দিলাম সামথিং, একটা ফোন নাম্বার দেই। সো আমি এগুলো পূরণ করে দেই, এখান থেকে একটা ইমেজ দেব। সো ইমেজ দিলাম, নিয়ে পরে এদিক থেকে ডেট টাইম সবগুলো পূরণ করলাম, রেজিস্টার দিলাম। একটু খেয়াল করেন আপনি সবগুলো ডাটা পাচ্ছেন কিনা। নেম ফিল্ড পাচ্ছেন, ইমেল ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে, তারপরে মোবাইল নাম্বার ঠিক আছে, জেন্ডার দুইটা জায়গায় একটা আসছে ঠিক আছে, হবিস একাধিক বলছিলাম, সো এর আকারে স্ট্রিং আকারে চলে আসছে। ডে বলতে ডে, মান্থ, ইয়ার এবং সাবমিট রেজিস্টার। গুড, এটা চেক করে নিতে হবে, এটাই প্রসেস। এইভাবে যখন আসবেন আপনার অনেক অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, মানে আপনার ইররই হবে না, জিনিসটা রাস্তা ঠিক থাকলে তো অসুবিধা হবে না। সো এটা পাইলাম, গুড। এতটুকু পাওয়ার পরে আমাকে যেটা বুঝতে হবে সেটা হলো কানেকশন তৈরি করতে হবে ওই ডাটাবেস, তাই না? ডাটাবেসের সাথে কানেকশন করতে হবে এবং ডাটাবেসে এরকম একটা টেবিল থাকতে হবে। সো চলেন ওইটা আগে রেডি করে আসি। আমরা যখন ডাটাবেসে আসতেছি তখন সো ডাটাবেস এটা 62 ব্যাচের,
এই টেবিলটা আমার আসলে লাগবে, কারণ এটা হচ্ছে এই টেবিল মানে এই ফিল্ডের উপরে বেস করে, বুঝতে পারছেন? বুঝেন না বিষয়টা মনে হয়? তো এটাকে একটু ইম্পোর্ট করার ব্যবস্থা করি। ইম্পোর্ট না এক্সপোর্ট? এক্সপোর্ট করি এসকিউএল নাম দিয়ে। সো ইউজার ইনফো নামে এই জিনিসটা আমি পাইছি। এবার আপনি আপনাদের ডাটাবেজে চলে যাই। তাহলে 63 তে আসলাম। যে কয়েকটা আছে থাকুক, বাট এটাকেও ইম্পোর্ট করে ফেলি। এরর বলবো নাকি আবার? দেখি যদি বলে তাহলে বাকিগুলো না ডিলিট করে ফেলবো। এখানে কি নামে আসছে বলছেন? ইউজার আন্ডারস্কোর ইনফো, এই তো এটা। তো বললাম ফাইলটা, সো এই দেখেন ইউজার ইনফো নামে চলে আসছে। স্ট্রাকচার দেখেন ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি মানে যেই টেবিলটা আমার পাওয়ার কথা এই ডাটাগুলো ইনপুট করার ক্ষেত্রে আমি সেই টেবিলটা পাচ্ছি। মানে এটা মূলত কিন্তু এখানে বসে বসে বানানোর কথা ছিল, আমি টাইমটাকে মানে করলাম। তো একটু দেখে নেন, যদি আপনার কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। যেমন আইডি বলছি আমরা, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি বলছি, এগুলো ভার্কারি রাখছি এবং ডাটাবেজ অবজেক্ট বলছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, হবিজের জন্য কিন্তু একটাই ফিল্ড, কিন্তু আমরা পাচ্ছিলাম মাল্টিপল। তাহলে আমাকে কনভার্ট করে পুশ করতে হবে, তাই না? স্ট্রিং বানায় পুশ করতে হবে, এবং কিভাবে করে সেটা আমরা জানি। ইমেজের নাম নামেও একটা ফিল্ড পাইছি। ইমেজের নাম বলতেছি এটাকে, নট ইমেজ। ইমেজ কিন্তু আমি ডাটাবেজে স্টোর করব না, শুধু নামটা করব। কারণ আইএমজিতে যখন আমি পাথটা নিচ্ছিলাম তখন মিসিং হচ্ছিল কোন জায়গাটা? নামটাই তো পাচ্ছিল না, বাট ফাইল তো আপনার ফোল্ডারে তখনও ছিল। তাহলে বুঝতেছি না নিডটা, প্রয়োজনটা হলো আমার ওই নামটা। সো নামটা শুধু ডাটাবেজে স্টোর করে দিব, আর মোটামুটি সবগুলো আপনি বুঝতে পারবেন। তাহলে একটু ব্রাউজে যান। আমি যদি এই ফাইলটা ব্রাউজ করি, হ্যাঁ কোনো ডাটাই নাই, তো ডাটা না থাকলে অসুবিধা নেই, আমি এখানে ডাটা দিব। সো এই দিক থেকে যখন আমার টেবিল প্রস্তুত, আর অন্যদিকে আমার ফর্মটাও প্রস্তুত, এবার মাঝখানে আমার কানেকশনটা চাই। সো কানেকশনটা করার জন্য আমরা পিডিইউকে চুজ করলাম, যে পিডিইউ মেথড ধরে আমরা কি করব? কানেকশন দিব। সো এটাকে একটু বোঝার জন্য আমি একটু এক্সাম্পল নিয়ে আসতে চাই। সো এই সিনট্যাক্সগুলোর সাথে আমি পরিচিত না, এই যে নিউ পিডিইউ এরকম বললো, আবার এখানে একটা রাখলো, আবার অনেক সময় দেখতেছি একটা বিষয় যে এরকম ডাটাবেজের নাম বলে এরকম অ্যারো সাইন দিল, কি দিল আমি জানি না। চলেন এই উত্তরগুলো আগে খুঁজে বের করার চেষ্টা করি। সব গল্প এখানে থাক, পজ। বুঝতে পারছি? আগে কানেকশনটা বোঝার জন্য আমি একটু ওপির কনসেপ্ট নিয়ে ডিসকাস করতে চাই। তো আসেন, শো থাকুক এখানে যেভাবে আছে সেভাবেই। আমরা জাস্ট আরেকটা ফাইল ক্রিয়েট করে নেই, যেটাকে বলি হচ্ছে test.php। সো এখানে আসি, এসে একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটু কাজ করার চেষ্টা করি। কারণ ওপি যেটা দেখলেন এটা ওপিতে, মানে সরি পিডিইউ যেটা করলাম বা দেখলাম এটা কিসে? ওপিতে। সো ওপি বুঝতে পারলে ওই উত্তরগুলো পাওয়া যাবে, ওখানকার সিনট্যাক্সের উত্তরগুলো আমরা পাবো। বুঝতে পারছি? সো এটা যেটা অ্যারে তো চিনি। অ্যারে যেটা করছিল কি, যে একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ডাটা নিয়ে আসছিল, এটাকে আমরা বলছিলাম কম্পাউন্ড ডাটা টাইপ, তাই না? অন্যদিকে আরো একটা নাম উচ্চারণ করছিলাম, বলছিলাম অবজেক্ট। অবজেক্ট সেটাও নাকি কম্পাউন্ড হয়। অবজেক্ট হয় কিসের? আসলে অবজেক্ট বলতে কি বোঝায়? এনিথিং, সবকিছু, যে কোনো কিছু একটা অবজেক্ট। বুঝতে পারিনি? আপনি আমি যে কোনো কিছু একটা অবজেক্ট। সেই অবজেক্টটা কোনো একটা শ্রেণীর ভিত্তিতে হয়। যেমন আপনি যদি ইলেকট্রনিক্স একটা ওয়ার্ড বলি, ইলেকট্রনিক্স বলতে কি কোনো একটা নির্দিষ্ট বস্তুকে বুঝাইলো? এটাকে বুঝাইছে মনে হয় না, একটা গোটা শ্রেণীকে বুঝাইলো। হিউম্যান আপনাকে বুঝাইছে, বাট আপনি তার মধ্যে একটা এলিমেন্ট, বাট পুরো একটা শ্রেণীকে বুঝাইলো। কিন্তু হিউম্যান কোনো কারো নাম না, বাট আমি হিউম্যান। বুঝতে পারছি? তাহলে ফাহিমকে, ওইটারই একটা অবজেক্ট। বুঝতে পারছি না? মানে কেমন যেন আপনি এরকম হাতের মধ্যে আছেন, আঙুলগুলো একটা অবজেক্ট। বুঝতে পারছেন? পুরো জিনিসটাকে, গোটা জিনিসটাকে চিন্তা করলে একটা শ্রেণী, একটা ক্লাস, ওর মধ্যে একটা নির্দিষ্ট এলিমেন্ট হতে পারে একটা অবজেক্ট। স্টুডেন্ট, আপনি আমি সবাই স্টুডেন্ট, এখানে সবাই স্টুডেন্ট। তাহলে একটা ক্লাস দিয়ে বলতে চাই স্টুডেন্টরা দাঁড়াও, সবাই দাঁড়ায় যাবেন, কারণ কাউকে স্পেসিফিক বলি নাই। এবার ওখান থেকে যদি বলি নাম্বার 1 যে স্টুডেন্ট সে দাঁড়াও, তাহলে একজনকে পাবো। বুঝতে পারছি কনসেপ্টটা? এটা করলে লাভ কি? এটা করলে ওই যে রিউজেবিলিটি, আপনি যখন এরকম ক্লাস ধরে নিয়ে আসবেন তখন দেখবেন যে নির্দিষ্ট এলিমেন্ট পাওয়াটা সহজ হচ্ছে। বুঝতে পারছেন? সব কিছু আপনার হাতের মুঠোয়। আমরা যখন কনস্ট্রাকশন কাজ করি আমরা কিন্তু ওপি কে মাথায় রেখেই করি। সকল এলিমেন্টগুলো প্রথমে না গুদাম করি, তারপর না কাজ শুরু করি, নাকি মিস্ত্রি টিস্ত্রির খবর দিয়ে তারপরে সিমেন্ট কিনতে যাচ্ছেন? যদি এটা না করে থাকেন তাহলে আপনি ওপি ফলো করতেছেন। বুঝতে পারছেন? সে ওই কাজটাই করতে বলছে, আগে শ্রেণীটাকে নিয়ে আসেন,
আগে পুরো স্টুডেন্টটাকে ধরেন, তারপরে নির্দিষ্ট একজন একজন করে কাজ করেন, তাহলে এটা বাটা না। পুরো ইলেকট্রনিক্সকে সামনে নিয়ে আসি, এরপরে এবার মনিটর লাগবে না কিবোর্ড লাগবে পরে আসেন। এই কনসেপ্ট থেকে আসলে মূলত ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্টকে ধরে ধরে কাজ করা, এবং যত বেশি একটা এলিমেন্টের ভিতরে ঢোকা যায় বিষয়টা ততই পরিষ্কার হয়। ঠিক, অসুবিধা নেই, এই টেলিকাস্টিংটা আবারও হবে, ঠিক আছে? এই যা বললাম এটা আমরা ওপি ক্লাসে আরও একবার করব, বাট আজকে শুধুমাত্র আমার ওই লাইনটুক বুঝার যে উত্তরটা ওইটা আমি নিয়ে খুঁজতেছি। তো যদি তাই হয় তাহলে বিষয়টা কেমন হবে একটু খেয়াল করেন। আমাকে প্রথমে একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। এবার কি বুঝতেছি ক্লাস কেন? ওই যে সেই শ্রেণীটাকে ধরার জন্য। তো আমরা বলতে চাই স্টুডেন্ট। সো স্টুডেন্ট বলে এরকম যদি আমি একটা এরিয়া তৈরি করতেছি, এই যে 3 নাম্বার লাইনের পরে যা কভার করতেছি এখানে যা কিছুই থাকবে সবকিছু স্টুডেন্টকে বেস করেই থাকবে, তাই না? এখানে টিচার নামে কোনো কিছু থাকবে না, এটা আপনি প্রথমে আত্মস্থ করলেন। বুঝতে পারছি? মানে আপনার কনস্ট্রাকশনের কাজ হবে, তার মানে সকল এলিমেন্টগুলো এই প্রজেক্টেরই এখানে এসে রাখো, তারপরেরটা পরে বুঝতেছি। তাহলে হইতেছে গুছানো? ওকে, এর ভিতরে কি থাকবে আসলে? একটা ক্লাসের মধ্যে আসলে কি থাকে সাধারণত একটু চিন্তা করেন। একটা অবজেক্ট কি কি পারে? ক্লাসের ভিতরে অবজেক্ট থাকবে এটা বুঝতেছি, বাট একজন অবজেক্টের কি কি বিষয় আছে? যেমন আমি যদি একটা অবজেক্ট হই হিউম্যান ক্লাসের, আমি নিজেও আবার একটা ক্লাস হইতে পারি। কেন বলেন তো? কারণ আমার ভিতরে তো আবার কিছু নতুন মানে বিষয় আছে, কিছু সাবজেক্ট আছে, তাই না? একটা বড় ছাদের নিচে কিছু জিনিস থাকতে পারে, ওটার ভিতরে আবার ছোট ঘর থাকতে পারে, তার ভিতরে কিছু জিনিস থাকতে পারে না? একটা মাল্টি শপ, অনেক দোকান থাকতে পারে, একটা দোকানে তো আরেকটা দোকান থাকতে পারে না? তাহলে যে এরকম ক্লাসিফাই করে করে কিন্তু ভিতরে যাওয়া যায়। তাহলে হিউম্যান বললে এখানে আপনি আমি সবাই পড়ছি। আবার যদি একটু স্পেসিফাই করে আমার নামটা বলে দেন, তাহলে আমি একটা অবজেক্ট অ্যাজ এ হিউম্যান ক্লাসের, ঠিক আছে তো? কিন্তু আবার আমি নিজেকে ক্লাস দাবি করতেছি কেন? কারণ আমার তো অনেক কিছু আছে। আমার কোন অঙ্গটা, আমার হাত, আমার পা, আমার কি চাই আপনার? আপনি আমাকে কি চাচ্ছেন? আমার নোট করতে চাচ্ছেন কোন অংশটাকে? সেই অর্থে আমি আবার ক্লাস না? তাহলে 2টা হাত 2টা পা, ঠিক আছে, এইগুলো একটা প্রপার্টি, এগুলোর মালিকটা আমি। তাহলে এই সব কিছু মিলে কি আমি একটা ক্লাস না? বুঝতেছি তো নাকি না? মানে একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস হইতে পারে নাকি? আমরা বুঝি নেই। বুঝতে পারছি। চেহারা এরকম কেন তাহলে? বুঝি না, বুঝার চেহারা তো এরকম থাকে না ভাইয়া। বুঝলে একটু হাসবো, একটু দেখবো, রেসপন্স দিব। খেলা যখন আপনি লাস্টের দিকে, ঠিক আছে, তখন কি হয়? আপনি জানেন যে 2 বলে 1 রান লাগে, তখন আপনার যে এক্সপ্রেশন, এটা কি তাকে বুঝলে দিতে হয় যে ভাই আমার কিন্তু 2 রানে 1 রান লাগে, তখন আপনার এক্সপ্রেশন বাড়ে? এটা তো আপনি বুঝে না এরকম একটা এক্সপ্রেশন তৈরি করেন যে দেখি কি হয় লাস্ট। তো আমার বেলায় চেহারা এরকম কেন? আমি দেখি যে মানে চেহারা এরকম বুঝতেছে না, ওই মানে আমি চাইনিজ বলতেছি। বুঝলে ওরকম বোঝা যায়, ঠিক আছে? আপনি এই টেবিলে যখন আসবেন আপনিও বুঝতে পারবেন যে এগুলো আসলে জ্যোতির না, এমনি বোঝা যায়, চেহারা দেখলে অনেক কথা বলার। অসুবিধা নাই, আমি বলতেছি যে এই জিনিসগুলো যদি আমরা আবারও বলবো, জাস্ট আমি ওই যে লাইনটুক বোঝার জন্য এতটুকু আসছি। সো তাহলে ক্লাস বুঝলাম, ক্লাসের মধ্যে যে ক্লাস হতে পারে সেটাও বুঝলাম, এবং যেমন আমি আমাকে হিউম্যান ক্লাস থেকে সরাই নিয়ে আসলাম আমি একজন, সেই আমি একজনকে আবার আমার কিছু প্রপার্টি থাকতে পারে। সো কি প্রপার্টি? যেমন আমার 2টা পা আছে, নাম বললাম 2টা পা, জাস্ট লেগ অ্যান্ড রাইট। এই 2টা পা আমার প্রপার্টি না? আমার সম্পদ বলা যায় না, রিসোর্স। আমার এই 2টা জিনিস, এই 2টা জিনিস দিয়ে আমি কি করি? হাঁটি। এই হাঁটাটা কি প্রপার্টি? হাঁটাটা একটা কাজ, তাহলে হইতে পারে এটা একটা মেথড, একটা ফাংশনালিটি, তাই না? আপনার এই যে রিমোট, এই রিমোটটার এই যে বাটনগুলা, এগুলো কি একটা প্রপার্টি? বাটনগুলো প্রপার্টি, বাট টিপ দিলে যে কাজটা হয় সেটা কিন্তু আর প্রপার্টি না, সেটা হলো মেথড, অ্যাক্টিভিটি, ফাংশনালিটি। এই 2 ছাড়া কোনো অবজেক্টের আর কোনো কিছুই হইতে পারে না। এবার আপনি চিন্তা করেন বেশি বেশি, বুঝতে পারছেন? কোনো অবজেক্টের প্রপার্টি আর মেথড, এই 2টা ছাড়া আর কিছুই নাই, পুরো দুনিয়াতে আর ছাড়া আর কিছু নাই। বুঝতে পারছেন? এবার আপনি মাথায় চিন্তা করেন তো নিজে নিজে, এই 2 এর বাইরে আর কিছু আছে নাকি? যে মনিটরটা আপনার সামনে সেটা একটা অবজেক্ট, তার মানে তার কিছু ফাংশনালিটি থাকবে, কিছু প্রপার্টি থাকবে। তার একটা স্ট্যান্ড আছে, সে দাঁড়িয়ে আছে, তার মানে সেটা কি প্রপার্টি। কিন্তু সেই দাঁড়িয়ে থাকাটা, আপনাকে স্ক্রিনে কিছু ভিউ করাটা তার মেথড, এর বাইরে আর তার কিছু কোনো কাজ নাই। একটা সাউন্ড বক্স আছে আপনার সামনে, ইলেকট্রনিক্সের একটা মেথড, একটা অবজেক্ট, তার কি আছে? একটা গান শোনানোর মতো কিংবা কিছু সাউন্ড তৈরি করার মতো কিছু অ্যাক্টিভিটি আছে, এবং তার হয়তো বা জ্যাক আছে, পোর্ট আছে, এগুলো তার প্রপার্টি। এবার আপনার সাথে চিন্তা করেন, দেখবেন এই সেম জিনিসটাই পাচ্ছেন। বুঝতে পারছি? তাহলে এই এরিয়াটা, এই যে স্টুডেন্ট বলার পরে যে এরিয়াটা তৈরি হলো, এটা হলো এই 2টা জিনিসের তৈরি। একটা হলো এখানে থাকবে তার প্রপার্টি, থাকবে তার মেথড। সো একজন স্টুডেন্টের ব্যাপারে আসলে কি বলা যায়? স্টুডেন্টের নাম হইতে পারে তার প্রপার্টি, তাই না? স্টুডেন্টের নাম
তার রেজাল্ট, এগুলো একটা প্রপার্টি। বাট রেজাল্টকে ক্যালকুলেট করে অ্যাভারেজ বলাটা হতে পারে তার ফাংশনালিটি, তাই না? অ্যাভারেজ কি স্টুডেন্ট তৈরি করবে? অ্যাভারেজ তৈরি হবে তার প্রপার্টির ভিত্তিতে, বুঝতে পারছেন? হাঁটাটা আমার পায়ের ভিত্তিতে তৈরি হচ্ছিল, মানে প্রপার্টির ভিত্তিতে ফাংশনালিটি পাবেন আপনি, তাই কি না? এই যে বাটন প্রপার্টি পাচ্ছেন, তার মধ্যে প্রেস করলে আপনি ফাংশনালিটি পাচ্ছেন। বুঝেন না মনে হয়? বেশি এক্সাম্পল দিলে আবার অনেক সময় মাথা ঘুরে যেতে পারে। সো আমরা কিছু প্রপার্টি সেট করি এর মধ্যে। আমরা বলতে চাই যেমন নেম, প্লেস করা আছে কেন? সো নেম বললাম, নেম বলে আমরা এরকম কিছু নাম রাখতে পারি, যেমন এটা যেহেতু স্ট্রিং, সো এটা বলতে পারি। সো এরর বলে, কেন এরর বলে? এররটা হচ্ছে আমরা যেহেতু ওপি করতেছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এখানে প্রপার্টির কথা যখন আসছে তখন প্রপার্টির কথা বললেই রিসোর্সের জিনিসটা মাথায় আসে না? সম্পদ। আর সম্পদ কি যে কারো সম্পদ যে কেউ অ্যাক্সেস করতে পারে? যেহেতু এগুলো একটা প্রপার্টি, তাহলে এইটাকে এখান থেকে বাদ যাবে কেন? তাহলে এখানে অ্যাক্সেস মডিফায়ার নামে একটা কনসেপ্ট আছে, যে এই প্রপার্টিটা হচ্ছে স্টুডেন্টের, বাট ট্রেনারের কি নাম থাকবে না? তাহলে ট্রেনার তো এই ক্লাসের না, তাহলে সে অন্য একটা ক্লাসের, কিন্তু প্রপার্টি তো দুইজনের সেম। তাহলে একজনের প্রপার্টিকে আরেকজন ব্যবহার করতে পারবে নাকি পারবে না? প্রশ্নটা যখন এখানে, তখন আমাকে কোড বলতেছে, প্রোগ্রাম বলতেছে, এখানে আমাকে সেই অ্যাক্সেস মডিফায়ারটা দিতে হবে। যদি আমি বলি পাবলিক, তার মানে দাঁড়াইলো এই প্রপার্টিটা অন্য অন্য ক্লাসেও পাবে। যদি বলি প্রাইভেট, তাহলে শুধুমাত্র এর পরের ক্লাসটাই পাবে, যেমনটা আপনার সম্পত্তি, আপনার প্রপার্টি আপনার ছেলে অ্যাক্সেস করতে পারে। বুঝি না নাকি না? কিন্তু তাই বলে একেবারে ছেলে টু ছেলে করতে থাকবে, কিন্তু আস্তে আস্তে ডিভাইড হবে। আপনার ভাইয়ের ছেলে কতটা অ্যাক্সেস করতে পারবে? অনেক বেশি, আস্তে আস্তে কমে যাবে না? সেই কনসেপ্টটা এখানেও আছে। যেহেতু আমি ওয়ার্ডটা প্রপার্টি ইউজ করছি, সো প্রপার্টির মতো করে আপনাকে চিন্তা করতে হবে। বুঝছেন না মনে হয় না? আচ্ছা, এবার আমি চাচ্ছি আমার নাম কি জানতে, আমার নাম কি সেটা আমি জানতে চাই। সো আমার নাম কি আমি জানতে চাই, পুরো প্রশ্নটাই ভুল। বরং একটা স্টুডেন্ট ক্লাসের কে সেই স্টুডেন্ট তার ভ্যালু চাই, তাই না? এই যে স্টুডেন্ট ক্লাস, যেখানে সবাইকে অ্যাক্সেস করা হয়েছে, সবাইকে নিয়ে আসা হয়েছে, বাট এখন পর্যন্ত কার নামটা এর মধ্যে আছে এটা মেবি আপনি চান। যদি চান তাহলে আমাকে প্রথমেই বলতে হবে সেটা কি স্টুডেন্ট নাকি ট্রেনার। এমনও হতে পারে, যেমন আরেকটা ক্লাস তৈরি করলাম যেখানে নাম হচ্ছে ট্রেনার। আসলে ক্লাসের নামগুলো সবসময় বড় হাতের হওয়া উচিত, বুঝতে পারছেন? এটা হচ্ছে কনভেনশন, তো আমরাও সেটা এখন থেকে ফলো করি। সো স্টুডেন্ট এবং ট্রেনার, সো এখানেও তো নাম অ্যাড্রেস থাকতে পারে না? আমি একটু ভালো করে এই ক্লাসটা নেই, যদি এই ক্লাসটা আমি পরবর্তীতে নেই তাহলে যেন ওই বলে চালা দিতে পারি, বুঝতে পারছেন? সো এখানে দিলাম সেম কনসেপ্ট, ওখানেও হবে যে এটাকেও এরকম কিছু একটা বলতে হবে। তাহলে এখন দেখেন আমি দুই দিকে দুইটা ক্লাস তৈরি করছি, তাই না? দুইটা ক্লাস না? দুইটা ক্লাস বলতে 9 নম্বর লাইনের পর থেকে যা আসবে সবই হবে ট্রেনার রিলেটেড, এখানে অনেক স্যালারি ইস্যু থাকবে। আবার 3 নম্বর লাইনের পরে যত ক্লাস বা যে ইস্যুগুলো থাকবে, ওখানে আপনি স্টুডেন্টের বেতন ভাতা নিয়েও কাজ করতে পারেন, এটা ওখানে থাকবে। অপটিমাইজ হচ্ছে তো? গুড। এখন আমি যখন নাম চাচ্ছি, আমি আসলে খুঁজতে চাচ্ছি যে ওই লোকটা কে, তাকে আমার চাই। এখন আপনি যদি বলেন ইকো $নেম, প্রশ্নটা সে খুঁজে পাচ্ছে না, এই নেমটা আসলে কার, এটা এখন তাকে বলতে হবে। নাম তো দুইজনের আছে। এই প্রশ্নটা আমিও করতাম যদি আপনি বলতেন ভাইয়া রেজাল্ট কি, আমি আপনাকে বলতাম কার রেজাল্ট, স্টুডেন্ট তো কতজন, তাই বলতাম না? তাহলে সিস্টেম এটা বলাতে কি খুব অন্যায় করে ফেলছে? কারণ যুক্তিসঙ্গত, বুঝে থাকলে যুক্তিসঙ্গত, না বুঝলে বলবেন যে যদি বলে দিত অনেক ভালো হইতো। এত কিছু জিজ্ঞেস করলে তো আমি নিজে অনেক সময় কনফিউজ হয় না? এরকম স্মার্টফোন চালাতে যে অনেকে কনফিউজ কেন বলুন তো? ফাংশনালিটি অনেক বেশি যে, কারণ অনেক কিছু নিজের মতো করে নেওয়া যায়, সো এরকম আর কি। এখন যখন প্রশ্নটা এটা যে এই নাম এটা কার, তখন বলতেছে এটাকে বুঝাইতে হবে তার অবজেক্ট দিয়ে। তাহলে অবজেক্টটা কিভাবে ক্রিয়েট করে? বলতে হয় নিউ বলে আপনি আপনার এই ক্লাসের নামটা বলে দিতে হয়। সো ক্লাসের নামটা বলে দেওয়ার সাথে সাথে এটা অবজেক্ট হয়ে গেছে অলরেডি। কিন্তু সেই অবজেক্টটা আমরা এইভাবে যেহেতু মাল্টিপল অনেকবার ইউজ করব, সেজন্য আমরা কি করি একটা ভেরিয়েবলে নিয়ে নেই। সো বলতে চাই অবজেক্ট,
তাহলে কি দাঁড়ালো বলেন তো, এই অবজেক্টটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট। তার মানে এই নামটা কার হবে, এবার আমি তাকে যদি এখানে ধরাই দেই, তাহলে কি আপনি এটা বুঝতে পারবেন না যে এটা স্টুডেন্ট ক্লাসের নামের প্রপার্টিটাকে সে খুঁজতেছে, নাকি বুঝবেন না? তো সেটা মনে করেন আপনি লিখতেছি এইভাবে, লিখলাম, লেখার একটা সিনট্যাক্স হচ্ছে জাস্ট এইটা, বুঝতে পারছেন? দেখেন অবজেক্ট বলে একটা অ্যারো সাইন দিয়ে তারপরে খালি প্রপার্টির নামটা বলে দেয়। সো অ্যাক্সেস মনে হয় আমি করতে পারছি। যদি ইকো করি তাহলে আমি একটা ভ্যালু পাবো আশা করি। সো 60 কত জানো এটা, আমি মনে এই পেজে আছি, জাস্ট আমাকে বলতে হবে test.php, তাই না? এই তো। তাহলে দেখেন একটা নাম, সিম্পল নাম ইকো করার জন্য কত কি করা লাগলো, তাই না? অথচ এটা এক লাইনের কাজ ছিল না। ইকো এটা সুবিধার জায়গায় ওই যে বললাম রিউজেবিলিটি, অপটিমাইজ ইত্যাদি ইত্যাদি আরো অনেক ফায়দা আছে, এগুলো পরে আস্তে আস্তে শিখবো। এখন যদি আমার মনে হয় যে ট্রেইনারের অ্যাক্সেস করব, ট্রেইনার, সো ট্রেইনারের জন্য আমাকে কি করতে হবে, একটা নতুন অবজেক্ট তৈরি করতে হবে। এখন লিখতে হবে ট্রেইনার। সো ট্রেইনার পাবেন, আর এটা হচ্ছে অবজেক্ট 1। এবার এই অবজেক্ট 1 দিয়ে যদি আপনি অ্যাক্সেস করেন তাহলে ট্রেনারের নাম বলবো। তাহলে ট্রেইনার পাচ্ছি, বুঝতে পারছি? আর একটা বিষয় দেখাই, আপনি যদি চান সরাসরি অবজেক্ট কি করতে পারেন নাকি, ক্লাস ডট তাহলে আমি সবাইকে পেয়ে যাবো এই আশা করি, যতগুলো নাম থাকবে সবগুলো চলে যাবে। সবগুলো চলে যাবে। বাবা, যখন আপনার চাহিদাটা এরকম তখন এরকম একটা ইরর আপনার জন্য গিফট। কারণ আপনি আশা কিভাবে করলেন, যখন ইরর একটা অ্যারেকে যখন মাল্টিপল ডাইমেনশন যখন কনভার্ট করতে পারতেছিল না, তখন আপনি একটা অবজেক্টকে কিভাবে মাল্টিপল পাইতে পারেন শুধু ইকো দিয়ে, বুঝতে পারছেন? এটা পার্সেল করে নিয়ে যাবেন আপনি। কারণ সবগুলাকে একসাথে পাওয়ার জন্য যদি আপনি মনে করেন যে ইকো করতে হবে, তাহলে সেই গল্পটা আমার এর একদিন করতে পারেন না কেন, বুঝতে পারছেন? তাহলে এটা পসিবল না, এবং এটা আমরা কখনো চাইও না। আপনি ইলেকট্রনিক্স কখনো কিনতে যান না, যান নির্দিষ্ট একটা অবজেক্টের কাছেই যান। আপনি স্টুডেন্টদের রেজাল্ট কখনো সময় ম্যানেজ করেন না, নির্দিষ্ট একজন ব্যক্তির রেজাল্ট আপনি চান। সো কনসেপ্টটা যখন ওখানে, আমার এখানে এই রোডটা আপনার জন্য, বুঝতে পারছেন? সো আপনি সবার রেজাল্ট একটা টাইম কখনোই চাইবেন না, সব কিছু আপনার একটা টাইম কখনোই লাগবে না। যখন কনস্ট্রাকশন চলবে তখন যেদিন ঢালাই করবে সেদিন ঢালাই চলবে, সেদিন গাঁথতে দিলে কাজ হবে না, শুকাই দিতে হবে। সো এইরকম প্রপার্টি যেটা যখন লাগবে সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু অ্যাট এ টাইম মাল্টিপল সবগুলো প্রপার্টি আপনি নিয়ে মুড়ি খাবেন না। বুঝতে পারছি না? এই বুঝতে পারছি, এটার ইরোরটা যে লজিক্যাল ছিল এটা কি বুঝতে পারছেন? এই ইরোরটা তো আপনি প্রাপ্য নাকি না, আপনাকে যে দেওয়া হয়েছে এটা আপনি পাওনা না, যে এরে কি কনভার্ট করতে পারতেছিলাম না, আমরা ইকো করতে পারতেছিলাম না, এবং তখন বুঝে আসছি যে এর মধ্যে মাল্টিপল ভ্যালু আছে, তাহলে এটা অবজেক্ট, এর মধ্যে তো মাল্টিপল আছে, তাহলে এটা কিভাবে আসবে? এটাও আসবে না। আমার গল্প এত দূর কেন, আমি কিন্তু ওপি করাবো ওই যে ভিডিওতে। এবার আসেন আর একটু দূর আগাই, নিউ ক্লাসের সাথে কি পরিচয় হওয়া গেছে? তো এবার আসেন আমি আর একটু পরিচয় করে দিয়ে আসি। আমি সিনেমার মতো হয় না বিষয়টা, একটু আবার হাইলাইট না দেখায় আসলে তো সিনেমা থেকে অনেক দূরে চলে যায়, মূল অবজেক্টিভ কোথায়। সো এই সেই নিউ ক্লাস, খেয়াল করেন এবার, এই যে নিউ বলার পরে যে নামটা বড় অক্ষরে PDO লিখছে, এখন কি আমি বলতে পারি না যে এটা একটা ক্লাসের নাম? বলতেই পারি। কারণ যদি আমার এটা যদি ক্লাসের নাম হয়ে থাকে, ওটা তো বুঝতেছি তো, তাহলে ওই ক্লাসের ভিতরে কিভাবে প্রপার্টি লেখা দিল, মানে এখানে কখন প্রপার্টি লেখা যায়, এই উত্তরটা বাইর করতে পারলেই আমার কাজ হয়ে যাবে, তাই না? ক্লাসের মধ্যে দিয়ে যদি অনেকগুলো ভেরিয়েবল পাস করা যায়, এটাই তো, এই যে দেখেন, এই যে ওরা তো তাই করছে যে পিডিও ক্লাসের নাম বলে এর ভিতর দিয়ে প্যারামিটার পাস করছে, তবে যেটাকে আমি এখন ক্লাস হিসেবে চিনছি এটাকে তারা যেন মেথডের মতো করে কেন যেন ব্যবহার করলো। এতটুকু কথাকে যদি আমি নিউ ক্লাস বাদ দেই, নিউ কথাটা বাদ দেই, এতটুকু দেখলে আপনি কি বলতেন এটাকে মেথড। একটা মেথড যা প্যারামিটার পাস হয়েছে, এটা কিভাবে সম্ভব হলো, এটাকে একটু বুঝতে পারলে উত্তরগুলো পাওয়া যাবে। তো আসেন এই উত্তরগুলো খুঁজি। তো আমি একটা কথা বলছি যে একটা ক্লাসে শুধু প্রপার্টি থাকবে তাই না, কিছু মেথডও তো থাকবে। সো একটা মেথড তৈরি করা যাক। সো পাবলিক ফাংশন বলে আমরা কি বলতে পারি, সাম। আমরা সাম নামের একটা জাতীয় মেথড পাইছিলাম, এটাই আমাদের জন্য সবসময় কাজ করে গেছে, তাই না? সো সাম নামে একটা ভ্যারিয়েবল আসছে যেখান থেকে আমি রিটার্ন করাইতে চাই, জাস্ট রিটার্ন করাবো হচ্ছে এরকম কিছু একটা, যে ফ্রম সাম, তাই তো? এটা দেখলে তো বুঝতে পারবেন যে এটা সাম, যে
এটাকে যদি অ্যাক্সেস করতে হয়, প্রশ্ন হলো এটা কার অবজেক্ট, মানে কার মধ্যে আছে, কোন ক্লাসের প্রপার্টি এটা? স্টুডেন্ট ক্লাসের একটা মেথড। তার মানে এটাকে যদি পাইতে হয় অবশ্যই কিসের লেসটা ধরতে হবে? স্টুডেন্টের যে অবজেক্ট, এই যে অবজেক্ট 1, মানে অবজেক্টকে ধরতে হবে। অবজেক্ট 1 কে ধরলে কাজ হবে না, বুঝতে পারছেন? যার যেই ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে না বিষয়গুলা। সো আমি এক্সাম্পলটা একটু ছোট করে ফেলি, কারণ আমি এগুলো বুঝে ফেলছি, মানে অবজেক্টের গুরুত্বটা বুঝে ফেলছি না আমরা। সো এখানে আসেন, এটা আপাতত দরকার নেই। তাহলে এই জায়গাটাতে যদি আমি কল করতে চাই, তাহলে আগে পরে আমরা কিভাবে কল করতাম? বলতাম এরকম সাম কল হয়ে যাইতো, কিন্তু এখন আর কল হইতেছে না, কারণ সে বুঝতেছে না এ আসলে কার সাম, বুঝতেছে না, কারণ তাকে অবশ্যই সেই অবজেক্টটা ধরায় দিতে হবে। কারণ আমরা যেমন অ্যারের মধ্যে মাল্টিপল ভ্যালু থাকলে নির্দিষ্ট ইনডেক্স বলে দিতে হয়, তাহলে একটা অবজেক্ট বা একটা ক্লাসের ভিতরে অনেক প্রপার্টি থাকবে, নির্দিষ্ট অবজেক্ট বলে দিতে হবে না? সেই অর্থে আমাকে এই যে একটু আগে যেরকম ভাবে করছিলাম ওটাকে একটু করতে, এটাকেও তাই করতে হবে। বুঝতে পারছেন এই বিষয়টা? যে এই অবজেক্টের নাম ধরে এবার সামকে কল করছি, এবার কিন্তু কল হয়েছে। যদি সে রিটার্ন করে এটা, তাহলে আমাকে এখানে ইকো করতে হবে নিশ্চয়ই, তাই তো? বুঝতেছি নাকি না? আমি একটু আগে আস্তে আস্তে আগাচ্ছি, অসুবিধা নাই। জাস্ট এটা যদি বুঝতে পারেন তাহলে আমি যে ওই বলে চালাই দেবো। দেখেন ফ্রম সাম বলতেছে, তার মানে আমি এর মধ্যে কিন্তু ঢুকতে পারছি, বুঝতে পারছি? এবার এই দুইটা নামের সাথে একটু কম্পেয়ার করেন। এখানে সাম বলছে ব্রেকেট দিছে, এখানে সাম বলছি তাই ব্রেকেট দিছি, ঠিক আছে না? তাহলে এটা তো আসলে কোনো মেথড না, তাহলে এটার সামনে ব্রেকেট কেন? আমি ব্রেকেট মুছে ফেলবো, ইরর, তাই না? সো আসবেন, এটা কাজ করতেছে, এটা ইরর না, এটা ঠিক আছে, এইভাবে হইতে পারে। একটা ক্লাসের নাম বললেই অবজেক্ট তৈরি করে ফেলবে সে, ওই ব্রেকেটটা দেওয়া জরুরি না। তাহলে এটা কখন জরুরি একটু খেয়াল করেন। এই মেথডে ঢুকতে হলে আমাকে এই 13 নম্বর লাইনটা মাস্ট বি থাকতেই হবে। যদি না থাকে তাহলে এই নাম্বার লাইনে ঢোকা যাবে না। এই সামে মেথডে কল না হলে কি এর অ্যাক্সেস করবে? করবে তো না। তাহলে আমাকে এমন কিছু চাই যেটা কিনা অটোমেটিক হবে। কেন অটোমেটিকের দরকারটা কেন? একটা জিনিস খেয়াল করেন, আপনি আমাকে ফোন দিবেন, আমার নাম্বারটা তুলবেন, কল দিবেন, এতটুকু মানা যায়। কিন্তু তাই বলে প্রত্যেকবারই কল আসলে আর গেলে কি যে নেটওয়ার্ক যেটা সেটাকেও কি কানেক্ট করে নিতে হবে? ওইটা অল টাইম কানেক্ট থাকলে ভালো হয় না? কারণ আপনি তো যে কোনো সময় কল দিতে পারেন, তাই না? আবার সেই কল দিতে গেছেন, আবার মনে করেন যে ব্যাটারি চার্জে লাগাইছেন, চার্জ হবে, এটাই স্বাভাবিক, এটা রেগুলার প্রসেস। কিন্তু না, এটা হইলেও আপনার কাছে আবার অনুমতি চায়, ওটাকে আবার ওকে করতে হয়। ওকে হওয়ার পরে 15% হওয়ার পরে জিজ্ঞাসা 16% হবে কিনা, আবার ওকে করতে হয়। এটা কি খুব বেশি মানে যাচ্ছে? বারবার কল করাটা এক সময় বিরক্তিকর না? তাহলে কিছু বিষয় অটোমেটিক হওয়া উচিত, কিছু জিনিস অটোমেটিক হওয়া চাই। একটা অবজেক্ট তাকে আমি ক্রিয়েট করছি, এখানে ডাটাবেজে ডাটা ইনসার্ট করব বলে এটার জন্য আবার কল করতে হবে? মানে সে আইসে এখানে বসে থাকবে, আমাকে আবার জিজ্ঞেস করবে যে ভাই আমি কি যাবো? তো তোমাকে আনছি কি জন্য? ডাটাবেজে পাঠাবো বলেই তো আনছি, তাহলে তোমার যাওয়া উচিত। কিন্তু সেই কানেকশন তো পাচ্ছে না। ও আচ্ছা, কানেকশন পাওয়ার জন্য আমি চাচ্ছি এরকম একটা মেথড তৈরি করতে, যে নামে কানেকশন হবে, সেটা কল হবে, তারপরে কানেক্ট হবে। তার মানে কোনো কারণে যদি 13 নম্বর লাইনটা মিসিং হয়, এটার কানেক্ট হবে না, সে যাইতে পারবে না। এরকমই তো হচ্ছে বিষয়টা। তাহলে এটা ডিপেন্ডেন্সি পেলাম না। পিএইচপি এই ডিপেন্ডেন্সিটাকে একটু রিমুভ করে দিছে, বলছে আমরা কিছু মেথড এমন বানাইতে চাই যে মেথডগুলো অটোমেটিক কল হবে। নাম হচ্ছে কনস্ট্রাক্ট। আপনারা পুরো থাকবেন, ঘুরে ফিরে যদি এইটাই বলবেন, আগে বললেই পারতেন, এত কথা বলবেন তাই না? কনস্ট্রাক্ট বলে তো অনেক কিছু বুঝতে পারতাম, কিন্তু গুরুত্বটা বুঝতে হবে, বুঝতে পারছেন? ওয়াই কনস্ট্রাক্ট। তাহলে আমরা একটা কনস্ট্রাক্ট বানাই। যেমন দেখেন এই 13 নম্বর লাইনটা বা 14 নম্বর লাইনটা লাগছিল আমার এই ফ্রম সাম কথাটার জন্য, বাট আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হলো পাবলিক ফাংশন ডলার, মানে দুইবার আন্ডারস্কোর, ডাবল আন্ডারস্কোর দিয়ে এই যে কনস্ট্রাক্ট, এই কনস্ট্রাক্ট কথাটা বলার পর একটা এরিয়া কভার হয়েছে দেখেন। তাহলে এটার মধ্যে কোনো পার্থক্য আছে দেখেন তো? জাস্ট কোনো নির্দিষ্ট নাম না বলে আমি ওদের বিল্ট ইন আগে থেকে তৈরি করা আছে এরকম একটা জিনিস নিয়ে আসছি। তো এখানে যেটা বলতেছে রিটার্ন, আমি ওখানে রিটার্ন বললাম। রিটার্ন বলে আমি বলতে চাই ফ্রম কনস্ট্রাক্ট, নাকি? সো ফ্রম কনস্ট্রাক্ট, TRUC, বুঝতে পারছি? তাহলে এটা বানানো বা এই জায়গাটা তৈরি করার পিছনে আমার দাবি ছিল কি, যে এটাকে কল করা যাবে না, কল করা লাগবে না, তারপর এটা কাজ করবে। কিন্তু আমি যেহেতু আবার রিটার্ন করছি, তাহলে যেখান থেকে কল হবে
ওইটাকে ইকো করতে হবে, তাই না বিষয়টা? যদি মেথডের ভিতরে ইকো না থাকে রিটার্ন করে ফেলেন, যেমন এখানে এই যে পাবলিক সামের ক্ষেত্রে এখানে কোনো ইকো ছিল, তার কারণে তোমাকে এখানে ইকো করা লাগছে। তাহলে এই মেথডে ঢুকতে হলে আমি বলছি এই লাইনটার দরকার হবে না। তার মানে যখন এটাকে আমি অবজেক্ট তৈরি করব সাথে সাথে এটা কল হয়ে যাবে অটোমেটিক, কিছু বিষয় অটোমেটিক হবে আমি বলছি না। তাহলে এই 16 নাম্বার লাইনটা লেখার সাথে সাথে কাজ হয়ে যাবে, কোনো রকম এরকম নতুন কোনো লাইন তৈরি করতে হবে না। বলো হইলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি মনে করি হইলো। হওয়ার পর এটা কার মধ্যে আছে? অবজেক্টের মধ্যে আছে না? যেমন এখানে পুরা ফাংশনটা কল হইলো, কল হওয়ার পরে এটা এখানে আসে না আবার, যেখান থেকে কল হয়। এবার এটাকে ইকো করলে পাওয়া যাচ্ছিল, এবার আমি কাকে ইকো করব? ডলার অবজেক্টকে। সেই তো আবার সেই একই গল্পের দিকে যাচ্ছে। ডলার অবজেক্টকে যদি আমি কল করি মানে ইকো করি, তাহলে ও তো আর বুঝবে না যে আপনি শুধু কনস্ট্রাক্টের জন্য ইকো করতেছেন, অথচ এর সাথে তো আরো প্রপার্টি আছে, কার জন্য প্রপার্টি কল করতেছে সেটা আবার এরর দিবে। প্রবলেম মনে বুঝেন নাই? হ্যাঁ বুঝছি। আচ্ছা প্রবলেমটা করেই দেখি, চলেন। আপনারা বিশ্বাস এমন করবেন না, এমন করবেন না। সো এইটা যদি হয় গল্পটা, তাহলে এটাকে ইকো করা উচিত, দেখেন, তাই না? এখান থেকে মেথড কল হয়েছে, এই যে স্টুডেন্ট, এটা আসলে এরকম ছিল। সো এরকম কল হয়েছে এবং এটাকে নিউ এর পরে কেন লিখলাম? কারণ নিউ এর পরে লিখলে এটা অবজেক্ট ক্রিয়েট করে, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে ওই কনস্ট্রাক্টর কল হবে, কল হলে সে আমাকে ইকো করে দিবে ফ্রম কনস্ট্রাক্ট। কিন্তু ইররটা সবাই মিলে খায়, ফ্যাটাল ইরর দাও, মানে এমন এত বড় ইরর এরপর আর এক্সিকিউটিভ করা গেল না। তাহলে সেই একই কথা, ঠিক আছে? এই যে কনভার্ট প্রবলেম, স্ট্রিং ইকুয়াল প্রবলেমের যেটা। সো আসলে কি তাহলে কল হইলো নাকি হইলো না এটা তো আমি বুঝাতে পারলাম আপনাকে। আমি এটার উত্তরে আমি এটাকে ইকো করি এখানেই, তার মানে যা কাজ হবে এখানেই থাকলো, অসুবিধা তো নাই। ওকে, অসুবিধা নাই যেহেতু এবার আমরা যেটা করি, এবার এটাকে ফেলে দিলাম, এটাকে অফ করে দিলাম, কারণ সাম মেথডের সাথে আমাদের কোনো কাজ নাই। সো কি আশা করেন এখন? দেখেন এখানে কিন্তু কোনো অবজেক্ট কোনো ভেরিয়েবলের মধ্যে কিছুর মধ্যে রাখি না আমি বিষয়টাকে। সো দেখেন ফ্রম কনস্ট্রাক্ট কথাটা বলতেছে, তার মানে কল না করে ও যে ভ্যালু পাওয়া যায় এটা কি বুঝতে পারছি? এতটুকু বুঝতে অসুবিধা নাই। কনস্ট্রাক্টের ভিতরে রাখলে ওখানে রিটার্ন করে আর মেথড রিটার্ন করে। জাভাটা বলছি কনস্ট্রাক্টর কোনো কিছু রিটার্ন করে না আর মেথড রিটার্ন করে। ঠিক আছে না? আচ্ছা খেয়াল করেন, তাহলে এখন যে লাইনটা আসলে কি বুঝলাম বলুন তো, যে আমার এই যে এরকম কল করা লাগতেছে না। ওকে, ভালো কথা। এখন আমি শুধু এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এর সাথে কনক্যাটেনেটেড হয়ে $a নামের একটা ভেরিয়েবল যুক্ত হবে। কোথা থেকে আসলো এই $a? বুঝতে পারি নাই। আমি চাচ্ছি এখান থেকে একটা ভ্যালু পাস করব যেটা এখান থেকে যুক্ত হয়ে, বা এখানে যে ফ্রম যে কথাটা বলতেছে এটা আসলে এরকম ভাবে বলবে না। সাপোজ আমি একটা কাজ করি, বরং এখানে এরকম করি যে $নেম, ঠিক আছে? সো $নেমটা কি করবে? সে ইকো করবে। ইরর বলে কেন? আবারও সেই একই প্রশ্ন, এইটা যে কি করতে হবে? গ্লোবাল করতে হবে। ভেরিয়েবলটা ডিফাইন করা, এটা হচ্ছে একটা প্রপার্টি, তাই না? এটা নাম, স্টুডেন্ট, কোনো একজন স্টুডেন্টের নাম হবে, তাই না? তাহলে এটা যে স্টুডেন্ট ক্লাসের জিনিস সেটাকে তাকে রেজিস্টার করে দিতে হবে না? বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমি যেটা করি, এই যে নাম, এই নামটা তো এই নামটা, তাহলে যদি তাই হয় এটাকে ভিতরে ব্যবহার করতে হলে কি লাগবে? একটা রেফারেন্স লাগবে। আমরা দেখছি না বাইরের জিনিস ভিতরে ইউজ করার কি বিষয়, কি সিস্টেম। সো ওপিতে যেটা, সেটা হলো আমরা যে কোনো জিনিস, কোনো একটা সিঙ্গেল এলিমেন্টকেও যদি ধরতে হয় অবশ্যই তার অবজেক্ট দিয়ে ধরতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি এখানে $দিস বলি, তাহলে এই প্রপার্টিকে ধরা হয়ে গেল। মানে এটাকে আমি বললাম যে তুমি যে নেম, এটা হাওয়া থেকে আসো নাই, তুমি এই স্টুডেন্ট ক্লাসের একটা প্রপার্টি, এখন সে তার নিজের পরিচয় পায়। বুঝতে পারছি? তাহলে এই এখানে কি হলো বলেন তো? আমি এটা মনে করেন এখানে রাখলাম না, তাহলে কি এটা ইরর বলবে? অবশ্যই ইরর বলবে। সো আমি যেটা করি, এটা এখান থেকে ফাঁকা যাবে, মানে ব্ল্যাঙ্ক। সো এখান থেকে এটা ডিক্লেয়ার হইলো, এখানে এসে সেটা পাইলো, বাট তার ভ্যালুটা কোথায়? সো ভ্যালুটা আমি চাচ্ছি এখান থেকে পাস করতে, তাই না? মেথড আমি বানালে মেথড থেকে প্যারামিটার আকারে ভ্যালু পাস করা যাবে না? সো এখানে এটাকে ধরি হচ্ছে $নেম, অসুবিধা? তাহলে $নেম বলতেছি, এখানে ইকুয়াল দিয়ে $নেম।
এই নেম হচ্ছে এখান থেকে আসছে যেটা সেটা, যেটা রাইটে আছে মানে যেটা ভ্যালু ক্যারি করতেছে, নিয়ে এসে সেটা রাইট লেফটের মধ্যে কি করলো, ভ্যালুটা অ্যাসাইন করলো এবং সেটা ইকো করবে। এই তো ছিল গল্পটা। সো এখন এই নেম ফিল্ডের ভ্যালু কোথায়, এটা অলরেডি ইউরার বলতেছে এবং কি বলে বলেন তো, রিকোয়ার্ড প্যারামিটার নেম মিসিং বলতেছে। সো আমাকে যদি ওই জায়গায় ভ্যালু পাস করতে হয় তাহলে এখানে আমি কি দিয়ে দিব, নেম দিয়ে দিতে হবে। নেমটা দিয়ে দিব। সো যদি দিয়ে দিই তাহলে কি পাচ্ছি, পাচ্ছি কিন্তু। তাহলে দেখেন একটু খেয়াল করেন ভিতরে প্যারামিটার কি কাজে ব্যবহার করে আর সেটার কাজ কি। তাহলে আমি এখানে যদি এরকম হয় যে আমি এখানে নেম বলবো, নেম ইকুয়াল বলে এখানে হয়তো আমি ভ্যালু রাখলাম এবং এই ভেরিয়েবলটা এখান দিয়ে পাস করে দিলাম, একই কথা। একই কথা না? জি। বুঝতে পারতেছি। তাহলে এখন কি পান আপনি, এটাই। সেই ভ্যালুটা পাচ্ছেন। এবার এই সেম সিনারিওটা মনে রাখেন, একটা নিউ কিওয়ার্ড, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে তার ক্লাসের নাম, তাই তো? এবং এখানে থাকবে সেই জিনিসটা যেটা তার কনস্ট্রাক্টরের প্যারামিটার, ভিতরে কোনো সিম্পল সাধারণ কোনো কিন্তু কোনো মেথডের প্যারামিটার না, বরং কনস্ট্রাক্টরের প্যারামিটার। বুঝতে পারছি? তাহলে এবার একটু কনভার্ট করার পালা। আমি এটাকে স্টুডেন্ট না রেখে পিডিউ বলতে চাই, মনে চাইছে? নাম তো দিতেই পারি আমি আমার মতো। যদি এখানে পিডিউ হয় তাহলে এখানে কি হবে, ভিডিও তাহলে এখানে যে প্যারামিটারটা যাবে সেটা কোথায় কাজ করবে, এখানে। এটা কি আপনার জানা খুব জরুরি? আমি ক্লাসটা অন্য কোথাও লিখছি, জাস্ট বলছি যদি আপনার নাম দরকার হয় তাহলে এরকম করেন, আপনার এই নামটা এবার চেঞ্জ করেন। কিছুই করলাম না, ওই ক্লাস কোথায় আছে আমি জানিও না। কি বলে রিডিক্লেয়ার হয়েছে, আচ্ছা বুঝতে পারছি, এটা পিডিউ নামটা দেওয়াতে হয়েছে, কারণ পিডিউ দিয়ে অলরেডি লাইব্রেরিতে লেখা আছে। আমি এটাকে উদাহরণ দিতে চাইলে আমার আগের নামটাই লাগবে, জাস্ট অ্যাজ বলি, তাহলে একটা প্রবলেম সলভ করি, এই রিডিক্লেয়ারের প্রবলেমটা সলভ করি। সো আমি কিন্তু পাচ্ছি, তার মানে ক্লাস দেখাটা আমার জরুরি না, ক্লাস কিভাবে ডিফাইন হয়েছে হয়েছে, আমাকে বলছে এখান থেকে প্যারামিটার পাস করতে, আমি সেটা পাচ্ছি এখানে। তাহলে এবার একটু খেয়াল করেন, এই সেই নিউ কিওয়ার্ড, এখানে একটা নাম থাকবে, তার সাথে প্যারামিটার পাস করতে হবে এবং পাস করলে আপনি কোনো একটা রিটার্ন কিছু পাবেন। তাহলে এখন আসেন এটার সাথে পরিচয় হই, দেখেন এবার এই হচ্ছে গল্পটা। তাহলে একটা নিউ কিওয়ার্ড, তারপরে পিডিও বলে একটা জিনিস আছে, তাহলে এটা এখন কি, পিডিও কথাটা কি এখন, ক্লাস নেম, আর ভিতরে কিছু ভ্যালু বলা আছে, এগুলো কি, একটা কনস্ট্রাক্টরের প্যারামিটার। বুঝতে পারছেন? এই কনস্ট্রাক্টরের কাজ কি, আমি যে কনস্ট্রাক্টর বানাইছি সে আমি যা দিচ্ছিলাম তাকে ইকো করে দিচ্ছিল। এই কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে এই তিনটা ভ্যালু নিলে সে ডাটাবেসের সাথে কানেক্ট করে দিবে। বুঝতে পারছেন না? বুঝি নাই? আপনি বুঝছেন? তাহলে কনস্ট্রাক্টর ওখানে একটা ডিজাইন করা আছে অলরেডি, এটা লাইব্রেরিতে আছে। সো আমরা যখন এই প্যারামিটারগুলো পাস করে দিব, সেই আপনার কাছ থেকে এই ভ্যালুগুলো নিয়ে ওই ডাটাবেসের সাথে কানেক্ট করে দিবে, আর কানেকশনটা একটা ভেরিয়েবলের মধ্যে, একটা প্রপার্টির মধ্যে রেখে দিবে, বলবে এবার আপনি এখানে যখনই আপনার মনে হবে যে আমার কানেকশন লাগবে আপনি এটা ইউজ করতে পারেন। হইতে পারে তো? আমরা যাই না শপিং মলে, আমাদের কাছে অনেক ব্যাগ বুক থাকে, যখন সিনেমাতে ঢুকতে সবগুলো একটা কাউন্টারে জমা দিই, আলটিমেট কি পাই, একটা ছোট টোকেন। এবার যখনই আমার ব্যাগ বুক দরকার হবে আমি যেই কাউকে দিয়ে টোকেন দিয়ে যদি পাঠাই দেই, আমি ব্যাগ পাবো না। তাহলে বাকি কি আমার দরকার আছে, এগুলো কোথায় রাখা হয়েছে, কি ডানেরটা আগে রাখছেন আর পরে কীভাবে রাখছে, দরকার আছে? সো যেই দরকারটা আপনার নাই সেটা তারা ম্যানেজ করে দিছে, আর ম্যানেজ করে দিয়ে আপনাকে লাস্ট যে জিনিসটা দিছে সেটা হলো কানেক্টেড, এই কথাটা দিছে। এটার উপরে বেস করে এবার আপনি যেখানে টোকেন দেখাবেন ওখানে আপনার কাজ হবে। বুঝছি বিষয়টা? এই ছিল সম্পূর্ণ আমার ওপির অর্ধেক ক্লাস আর আমার এই কানেকশনের ফুল ক্লাস। বুঝিন নাই কে বলেন যে না বুঝি নাই, এই লাইনটুক দরকার। হ্যাঁ, তো বুঝে বুঝে কপি করতে পারলে কপি করে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তো আসেন, আমাদেরকে বলছে কানেকশন করার জন্য, সো আমরা সিম্পল যেটা সেটা নিয়ে কাজ করি, এগুলো আস্তে আস্তে আসবে, কেন অ্যাট্রিবিউটগুলো ওগুলো অপশনাল প্যারামিটার। বুঝতে পারছেন? সো অপশনালের পরে যাই, জাস্ট আমাদের যেটা লাগবে সেটা আগে নিয়ে নিই। সো এই লাইনটুকু কপি করলাম, কপি করে এই স্টোর পেজ যেটা, এই টেস্ট পেজ থেকে আমি এখন চলে আসছি, টেস্ট পেজ আর দরকার নাই, ওটা বোঝা হয়ে গেছে। সো এখানে আসলাম। সো দুইটা জিনিস চেঞ্জ করতে হবে আমার, একটা যেমন MySQL হোস্ট লোকাল হোস্ট বলছে, সো লোকাল হোস্ট থাকবে, আর ডাটাবেজের নাম এখানে টেস্ট ডিবি দেওয়া আছে, এই জায়গায় আমাদের নামটা বলে দিতে হবে। সো আমরা একটু যাব আমাদের ডাটাবেজের নাম দেখতে,
সো PHP 63 এই যে এখান থেকে আমরা ডাটাবেজের নামটা নিতে পারি। কপি পেস্ট করব, একটা কাজ হয়ে গেল। দ্বিতীয় যেটা সেটা হলো ইউজার নেম হচ্ছে আমাদের রুট, আর পাসওয়ার্ড নাই, তো না থাকলে নাই। ওকে, এখন একটু দেখি এ আসলে কি করলো। আমরা যে বললাম যে ওর মধ্যে অবজেক্ট থাকবে এবং সেটা একটা কানেক্টেড অবজেক্ট, সেটা ঠিক আছে কিনা এটা আগে চেক করে নিই, ওর উপরে ভরসা করা ঠিক হবে কিনা। ভাড়া আমি তো লিখলাম। মজা করেন না। সো টেস্টের পরে কি করব, store.php। সো দেখেন এটা একটা অবজেক্ট, যদি এটা একটা অবজেক্ট হয়ে থাকে তাহলে ক্লাস মনে হয় ঠিক আছে, মানে ক্লাস সে পাইছে, ক্লাসে যেটা হওয়ার কথা সে ঠিকঠাক কাজ করতে পারছে, তাহলে এই তো অবজেক্ট বলছে। যদি সে না পাইতো, কোনো কারণে প্রবলেম হইতো, তাহলে কি বলতো সেটা একটু দেখে নেই, তাহলে তো বুঝতে পারবো নাকি। যেমন 63 জায়গায় আমি এখানে 58 আরো দুইটা জিনিস যুক্ত করলাম, এই নামে তো কোনো ডাটাবেস নাই। যদি না থাকে সে এরর বলে। তাহলে এখন আমি এই এররটা দিয়ে খুশি হয়েছি, আমার আগেরটা ঠিক ছিল, তাই না? সো আগেরটা ঠিক করে ফেলাই। সো এই যদি হয় অবস্থা, তাহলে হ্যাঁ এই $db যেটা বলছে, এখন আমার যখনই কারো সাথে কানেক্ট করার দরকার হবে আমি ওইটা দিয়ে পাস করব। বুঝতে পারছি বিষয়টা? এখানে আপনি যে কোনো ভেরিয়েবল রাখতে পারেন, অসুবিধা নেই, আপনার ভেরিয়েবল যেটা খুশি সেটাই রাখতে পারেন। তাহলে ডিবি আছে, আমি ডিবিতেই থাকলাম। সো এবার খেয়াল করেন, এবার বিষয়টা ঠিক আছে। একদিকে আমার টেবিল প্রস্তুত, এই যে টেবিল, এই যে স্টোর ইনফরমেশন, এই যে টেবিল। অন্যদিকে আমার ফর্মও প্রস্তুত, কানেকশনও হয়ে গেছে, ঠিক আছে? সেটাক এটা একটা হবে এভাবে যে কানেকশন হওয়ার পরে আবার আমরা ইনসার্ট করব, ডাটা ইনসার্ট করব না। যেমন এরা প্রথমে দেখাইছিল সিলেক্ট, আর্টিকেলের সিকোয়েন্সটা নিচে প্রথমে সিলেক্ট দেখাইছে, আমাদের তো এখন ডাটা ঢুকে নাই, সিলেক্ট করব কিভাবে? ইনসার্টটাতে আসেন। সো দেখেন এখানে ইনসার্ট করে দেখাইছে, বলছে এই যে এই সেই $db যার মধ্যে অবজেক্টটা হইছে, এর রেফারেন্স দিয়ে এক্সাক্ট মানে এক্সিকিউট নামে একটা মেথডকে সে কল করতেছে, যার কাজ হলো আপনার কাছ থেকে কোয়েরিটা নিবে, নিয়ে সে ডাটাবেজের সাথে রান করে দিবে। বুঝতে পারছি? সহজ, কিন্তু জাস্ট বুঝলেই হয়, বুঝলে কপি করা যায়। তাহলে আমরা যেটা করি, কি করতে পারি বলেন তো? আমরা এটা নেই নাকি? কতটুকু নেব? এতটুকু নেব জাস্ট। কেন এতটুকু নিল? কারণ কোয়েরি তো এটা দিলে কাজ হবে না, আমাদের কোয়েরি আর কোয়েরিতে মিলবে না, সেজন্য কপি পেস্ট করতেছি এইভাবে। বুঝে করলে যায়, এই যে বুঝে করলাম, এতটুকু নিয়ে আসলাম। আপনি তো বলবেন না পুরো ডাইনে রাখবো, আপনার পুরো ডাইনে পরে বিপদে পড়ে থাকেন। এখন আমাকে যেটা করতে হবে, এর মধ্যে কোয়েরিটা রাখতে হবে। সো আমি বলি $query। সো $query বলে এখানে একটা স্ট্রিং থাকবে যার মধ্যে কোয়েরিটা রাখবো। এই কোয়েরিটা এখান থেকে কপি করে এর মধ্যে পাস করে দেব। অসুবিধা? যদি সে ঠিকঠাক কোয়েরিটা চালাইতে পারে তাহলে সে আমাকে একটা মেসেজ দিবে। বুঝতে পারছেন? ঠিকঠাক চালানোর মানে কি? এটা ট্রু হওয়া, $রেজাল্টের ভ্যালু 1 হওয়া, ট্রু হওয়া। তাহলে আমরা এটার উপর বেস করে মেসেজ লিখতে পারি, ইফ এই রেজাল্ট যদি ট্রু হয় তাহলে কি করবে? আমাকে ইকু করবে ডাটা সাকসেসফুলি ইনসার্টেড। সো ডাটা সাকসেসফুলি ইনসার্টেড। আর যদি ফলস হয় তাহলে ফলস করবে। ফলসটা আপনি লিখতেও পারেন, আমার কনফিডেন্স এটা কাজ করবে। কিন্তু কোয়েরি কোথায়? কোয়েরি চলেন, কোয়েরি বানাই। সো চলেন ডাটাবেজে, কোয়েরি তো আমরা জানি না, সেই জন্য অবস্থা। সো ইনসার্টে আসেন, ইনসার্টে এসে আমরা একটা ডাটা ইনপুট দিয়ে দিই। বুঝতে পারছেন? এটা না টেবিল। সো যেমন আইডি আমরা দিলাম না, নাম লাগবে, ওকে নাম দেই, ইমেল লাগবে, তারপরে পাসওয়ার্ড লাগবে 1 2 3 দিলাম, তারপরে অ্যাড্রেস লাগবে, তারপরে মোবাইল নাম্বার 01818 সামথিং সামথিং সামথিং, তারপরে বলতে হবে মেল, তারপরে বলতে হবে কোডিং, তারপরে কি
ওয়াচিং টিভি, তারপর ইমেজ ডট জেপিজি, ডেট অফ বার্থ 01/09/1995। সো গো দিলাম, তাহলে কি হলো ঘটনা বললেন তো? কোয়েরিটা পাওয়া গেল। গুড, কপি পেস্টের জায়গাটা তৈরি করছি, কারণ ওই কোডটা কপি করলে আমার লাভ হচ্ছিল না, এইবার আমাকে ঠেকাইছে। সো আমি কিন্তু কোড পেয়ে গেলাম। গুড, এটা আমি জাস্ট করব কপি করে চলে আসবো, আর এই যে আমার কার্সার অলরেডি বিপ করতেছে, জাস্ট ইয়ে করে দাও, সব কিছু মিলে মনে হয় ইরোর খাই ফেললাম। ইরোরটা এখন আমি সলভ করি, আমি সিঙ্গেল কোটেশন না রাখি, কেন বলেন তো? ওই যে ভিতরে ভিতরে সিঙ্গেল কোড তো, এই জন্য কনফ্লিক্ট করে ফেলছে। ওকে ওকে, বুঝে করি নাই তো, এই জন্য অবস্থা। এবার ঠিক আছে, সো স্ট্রিং ঠিক আছে। এবার আমি যেটা করতে চাই, একটু ছোট করে লিখি, বুঝতে পারছেন আপনারা? এই যে একটু র্যাপ করে নেই, এরকম হয়েছে। ওয়াও, দেখতে কি বিশ্রী লাগতেছে। তো এবার যেটা করি, আমরা জাস্ট নামটা চেঞ্জ করি। ফাহিমের জায়গায় বলি হচ্ছে আল আমিন, তারপরে 1 2 3 জায়গায় পাসওয়ার্ড হচ্ছে 321, তারপরে ফোন নাম্বার ঢাকার জায়গায় বলি হচ্ছে কি রাজশাহী। সো যদি এটা ঠিকঠাক কাজ করে তাহলে তো বুঝবো যে এটা তো হবে না, কিন্তু সবগুলো দিয়ে দেখাইতে হবে, আপনাকে বিশ্বাস করাতে হবে। সো এটা ঠিক আছে। জাস্ট আমি এখানে যাও, ওই স্টোর পেজটাকে কিন্তু না, স্টোর পেজে লিখছি না আমি এগুলা, এই যে স্টোর পেজ। সো স্টোর পেজকে যদি রিফ্রেশ করি, ডাটা সাকসেসফুল ইনসার্ট বলতেছে, কি মজা। তাহলে এবার রেকর্ড, এই দেখেন প্রথমটা আমার স্ট্যাটিক ডাটা যেটা এখান থেকে আমি পুশ করছিলাম, এটা কিন্তু একবারে ওখান থেকে কোয়েরি চালায় আসছে। দেখছেন কত সহজ? খালি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি এর লাইন, এর থেকে আপনার শুরু, বুঝতে পারছেন? কি করতাম ভাইয়া? হুম, বিপদে পড়ে যাইতাম। হ্যাঁ, মাইক্রোসফটের যে টাকা দিয়ে আসে। তো এবার খেয়াল করেন, আমাদের তো ডাটা ফর্ম থেকে আসলো না ভাইয়া, ঠিক আছে? অনেক ডাটা পাইলেন বুঝলাম, কিন্তু বারবার এসে এখানে তো লেখা লাগতেছে। তাহলে সকল ডাটা আছে কার কাছে, সেটা আপনার কাছে প্রশ্ন আমার। তো আপনি যদি একটু ফর্মে ব্যাক করেন, ফর্ম কোথায় আমার? এখান থেকে ফর্মের জন্য form.php তে form। সো form.php তে আসেন, নতুন কোনো কিছু ডাটা দিচ্ছেন। সো সামথিং, এত ফিল্ড রাখছি আমি, ভুল করে ফেলছি। এত ফিল্ড নিয়ে কেউ ক্লাস নেয় নাকি? দুই একটা দেখাই পারতাম। সো রেজিস্টার করলাম, দেখেন সবগুলা ডাটা যার কাছে আছে সেটা হচ্ছে $post-এর মধ্যে আছে, তাই না? এবার যদি এখান থেকে আমাদের সিঙ্গেল ভ্যালু ধরতে হয়, নিয়ম কি বলেন তো? নিয়ম কানুনটা হচ্ছে ইকো $post এবং সেই কিটা বলে দেওয়া, তাই না? যেমন নেম বলে দিলাম, বলে দিয়ে আমি এটাকে একটু অফ রাখি, তাহলে একই ডাটা ঢুকতেছে তো বারবার, বুঝছি না বিষয়টা? সো আবার কোয়েরি করলাম, এই দেখেন এটা পাচ্ছি কি নাকি এটা এরর? এই তো এইটাই তো পাবো, এই যে দেখেন নামের ফিল্ড তো এইটাই, বিশ্বাস করেন না কেন? এই যে নাম, নেমের ফিল্ড এটা না, তাহলে এটা পাবেন না আপনি সিঙ্গেল করে যখন আমি ইকো করলাম, এরকম চোখ বানায় তো মনে হয় যেন আমি কি করতেছি, বুঝতে পারছি? তাহলে সিঙ্গেল ভ্যালু পাচ্ছি, তো সিঙ্গেল ভ্যালু পাওয়ার জন্য আমাকে এটাকে ধরতে হবে, তাহলে এই ভ্যালুটা দিয়ে এই আলামিন কথাটাকে রিপ্লেস করে দিতে হবে, তাহলে তো আমি পারবো, তাই না? তো ঠিক আছে, করেন, একেবারে সিম্পল। এখান থেকে ধরলাম কন্ট্রোল সি, আর এর মধ্যে এসে কন্ট্রোল ভি বলে দিলাম, কিন্তু এরর বলে। এররটা কি বলেন তো? এই সিঙ্গেল কোডের ভিতরে সিঙ্গেল কোড হয়ে গেছে, তাহলে এটাকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। বারবার যদি মাথায় না আসে যে ভেরিয়েবল নিয়ে নিই, ভেরিয়েবল নিয়ে নিই, যদি নেওয়ার হতো তাহলে আমি নিয়ে দিতাম, তাহলে এররটা কখন দেখতেন তাহলে আপনার লাইফে? এটা না দেখে মরে যেতেন, এটা দেখে মরেন। সেই জন্য এটা দেখতে হবে, ভেরিয়েবল নিয়ে নেই, ভেরিয়েবল নিয়ে নেই, এটা পরে আমরা নিব, যেগুলো লাগবে, যেগুলো দেখবো যে একেবারে হ্যান্ডেল হচ্ছে না, ওগুলো আমরা নিব। বাট এটা একটু বোঝেন, আমি যেটা বুঝি সেটা হলো এটা ডাবল কোড দিয়ে শুরু হয়েছে, তাই না? ডাবল কোডের ভিতরে সিঙ্গেল কোড লিখাই গেছে। এবার চিন্তা করি, সিঙ্গেল কোডের ভিতরে কি আবার ডাবল কোড লেখা যায়? যায় না। না করতেছে, কেমনে না করতেছেন আপনি জানেন? লিখে দেখছেন? কেমনে দেখেন, কেমনে? সো এই দেখেন, আমি ওই সিনারিওটা এখানে শর্ট করে তৈরি করি, তাহলে বুঝতে পারবেন। তাহলে এই হলো আমার ডাবল কোড,
এর মধ্যে স্ট্রিং লিখতেছি হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এটার ভিতরে আলামিন কথাটা আসছিল একটা সিঙ্গেল কোটের ভিতরে, তাই তো? তার মানে আমার এই ওয়ার্ল্ড কথাটাকে আমি কাট করে একটা সিঙ্গেল কোটের ভিতরে নিয়ে এর মধ্যে পেস্ট করতে পারি। এই না সিনারিওটা, এখন ওখানে যাও এখানে তা। আমি যেটা বলতে চাচ্ছি এইটার ভিতরে আবার একটা ডাবল কোট নিতে যাচ্ছি। সো মনে করেন এই যে ডাব্লিউ আর ও, এটাকে কাট করে আমি আবার ডাবল কোট নিয়ে এর মধ্যে পেস্ট করে দিলাম। রেজাল্ট কি দাঁড়ালো বলেন তো? রেজাল্টটা সুন্দর ভালোই দাঁড়াইছে, আমার পক্ষে দাঁড়াইছে। চোখ বড় বড় করে লাভ নাই, এটা ভুল হয় নাই, ঠিক আছে? দেখেন ডাবল কোট থেকে শুরু হয়েছে, এই জায়গায় এসে ডাবল কোট শেষ হয়ে গেছে। আবার এখানে ডাবল কোট শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়ে গেছে। আমি যদি এই দুটাকে কনকেটেনেট করে দেই তাহলে তো প্রবলেম সলভ। আর এইটাকে ভ্যালু দেওয়ার জন্য তো স্ট্রিং এর ভিতরে হওয়া লাগে না, তাই না? লাগে এটাকে ভিতরে মানে ভ্যালু দেওয়ার জন্য স্ট্রিং, এবং এটা বাইরে থাকলে আমার জন্য আরো বেশি সুবিধা। তাহলে আমি এই লজিকটা এখানে খাটাই, তাহলে এখন আবার পড়তে হবে কোথা থেকে শুরু হলো কোথায় শেষ হলো এইগুলা। দেখেন শর্ট আছে, এই কথাটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? ব্যাক স্পেস ধরে কেটে দিলাম, শিফট ধরে ডাবল কোট পেস্ট করলাম, ভিতরে এসে আবার দুটো ডট দিলাম। এই ভিতরে যে এরিয়াটা সেটাই হচ্ছে এটার এরিয়াটা। এবার মিলাই নেন, এই দেখেন ডাবল কোট দিয়ে শুরু হয়েছে, ডাবল কোটের ভিতরে এসে একটা সিঙ্গেল কোট পাওয়া গেছে। ডাবল কোট দিয়ে শুরু হয়েছে, ডাবল কোট শেষ হওয়ার আগে একটা সিঙ্গেল কোট পাওয়া গেছে। আবার কনকেটেনেট হওয়ার পরে শুরুই হবে সে ডাবল কোট দিয়ে, এই যে ডাবল কোট দিয়ে শুরু হয়েছে। আবার এর ভিতরে একটা সিঙ্গেল কোট পাবেন, তারপরে ডাবল কোট, সিঙ্গেল কোট, আর এই যে লাস্টে এসে ডাবল কোট। মিলছে ভাইয়া হিসাব নিকাশ? সো এবার আসেন, এবার জাস্ট এই $_ এই কিটাকে কপি করে এই মাঝখানে রেখে দেন, প্রবলেম সলভ। এতবার দিয়ে শুধু দিলেও তো হইতো, তাই না? শুধু দিলে ওকে, আপনার কথা শুধু একটা দিয়ে দেখি। তাহলে এই যে নাম, এই জায়গাটায় আসবো, এসে কি করব বলেন? একটা ডাবল কোটেশন দিব, হ্যাঁ, ওইখানে ওইটাকে যে ভ্যারিয়েবল ভিতরে রাখবো, সেই ভ্যারিয়েবল আবার সেই ভেরিয়েবলে আসছে। এটা না করে আসলাম না? ভেরিয়েবলে আসলে এররটা আসতো কোথা থেকে? আমরা ধীরে যাচ্ছি। আমরা তো লার্নিং করতেছি, আমরা কি প্রবলেম সলভ করতেছি? আমরা কি ক্লায়েন্টের জন্য কাজ করতেছি? তাহলে এখানে লার্নিং শিখতে হবে, এখানে কত ভাবে পেঁচায় পেঁচায় করা যায় সেটা শিখতে হবে। ট্রেনিংটা কঠিন হইতে হবে, যুদ্ধ সহজ হইতে হইলে। আপনি ভেরিয়েবল করলে তো আর হলো না জিনিসটা। তাহলে এরকম সিচুয়েশন হ্যান্ডেল করবেন কিভাবে? লাগবে তোমার কোনো না কোনো সিচুয়েশন হইতেই পারে। তাহলে কমপ্লেক্স যেটা হবে, যেটা কমপ্লেক্স সেটা আমার উপর দিয়ে যাক, আপনি ভেরিয়েবল নিয়ে থাকেন, অসুবিধা তো নাই আমার। ওকে, একটা বিষয় আছে এখানে যেটা আমি সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো, এখন যদি এটাকে এমনি না এভাবে ইকো করবো না, আমরা এখানে যা পাইলাম না এটাকে ইকো করতে পারি কি? কারণ যেহেতু সিম্পল একটা স্ট্রিং, ইকো করতে পারবো না? গুড। সো ইকো করেন এটাকে, জাস্ট এতটুকু করলেই হবে, বাকি সব কিছুকে মুছে দেন। কারণ আমি আগে কোয়েরি যতক্ষণ না পর্যন্ত কনফার্ম করতেছি আমি তো রান করতে পারবো না। আমি বুঝতে পারছি আমি যা পাইছি এটা ঠিক আছে, এটা কাজ করে, বাট ভ্যারিয়েবলটাকে ঠিকঠাক করে ডাইনামিকলি পেস্ট করে তারপরে এটাকে আবার কি করতে হবে, ওখানে পাঠাইতে হবে। সো এবার যদি আরো কি কি যেন আছে, ডাইটো করে দিছি, সব মুছে যাওয়ার কথা। তাহলে এটা হচ্ছে আপনার সেই কোয়েরি। আর একটু খেয়াল করেন, একটু ছোট করে খেয়াল করেন, ফার্স্টের জায়গায় নামটা চলে যাবে। তাহলে দেখেন এখন কোথায় এই যে MMOM, এটা কোথায় ছিল? ভ্যারিয়েবল থেকে আসছে না? ওই যে ইকো ধরলে আসতেছিল। এবং সুবিধা জেনারেটর ভাইয়া, হ্যাঁ, যেগুলো ইয়ে হচ্ছে এগুলো একটু অফ অন করেন, অফ অন। সো আচ্ছা, মানে কি ভাই? আমরা এখানে একটা জিনিস করতে পারতাম এরকম ভাবে যে দেখেন সিঙ্গেল কোডটা আমি এখানে রাখলাম না, কি কোনো অসুবিধা হয়েছে? তার মানে কি দাঁড়ালো দেখেন, এখান থেকে একটা সিঙ্গেল ডাবল কোড শুরু হয়েছে, শেষ হয়ে গেছে, এখান থেকে আবার হয়েছে। তো আমি যদি এখানেও এটাকে রাখি আমাকে কিন্তু আউটপুট দিবে। এই যে $var কে ইকো করেন, বুঝতে পারছেন? তাহলে এটাকে অফ করে দিলাম, কোনো একটা জায়গায় আপনি কি পাবেন, এগুলো সবগুলোকে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি এটাকে রান করাই, সেমই না, এক জায়গায় আসছে আউটপুট আসবে না, ডাই করা আছে। সেমি মানে মুখস্থ করে আসছে না। সো আনডিফাইন্ড রেজাল্ট ভেরিয়েবল ঠিক আছে থাকুক, কিন্তু আমার সেই ভ্যালুটা কোথায়? এই যে হ্যালো ওয়ার্ল্ড MOMN, তাই না? এটাকে স্পেস দেই, এখানে স্পেস দেই, দিয়ে
এই তো, তাই না? ভ্যালু পাচ্ছেন না? এই বুঝেন বুঝেন, ইম্পর্টেন্ট ঘটনাটা কি আবার দেখেন। আমি এখানে এই যে ডাবল কোটেশন দিয়ে শুরু করছি, আমি যদি এখানে ডাবল কোটেশন শেষ করে দিতাম, দিয়ে কনক্যাটেনেট করে মাঝখানে ভেরিয়েবলটা রেখে আবার কনক্যাটেনেট করে বাকিটা আমি চালা দিতে পারতাম। এই যে এক্সাম্পলটা এটা এরকম যে ডাবল কোটেশন দিয়ে শুরু হয়েছে, ডাবল কোটেশন দিয়ে শেষ হয়েছে, মাঝখানে এই ভেরিয়েবলটাকে নিয়ে আসার জন্য কনক্যাটেনেট করছি, আবার দুই সাইডে দুইটা কনক্যাটেনেট দিয়েছি। এটা করলাম না কেন? উত্তরটা হলো আমার ভ্যালুগুলো থাকতে হবে হলো একটা সিঙ্গেল কোটের ভিতরে। আমাকে এসকিউএল কিউরি এভাবে দিছে আমাকে, তাই না? এই যে কোয়েরিগুলো দেখেন, প্রত্যেকটা ভ্যালু, এই যে কোডিং, ওয়াচিং সবগুলো কি আছে এক একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে না? তার মানে কোয়েরি রিকোয়ারমেন্ট একটা বিষয় আছে যে আমাকে ভ্যালুটা কোথায় রাখতে হবে? সিঙ্গেল কোটেশনের ভিতরে। আপনি একটু ইয়াতে আসেন আমার সাথে, ডাটাবেজে আসেন। সো ডাটাবেজে যদি আসি, এখানে কি ভ্যালুটা রইছে আর নাই তো, মানে ইনসার্ট করে চলে গেছে। আমি এখান থেকে তো কপি করে নিছিলাম, সবগুলো তো সিঙ্গেল কোড সহ দিছে না, তাহলে এটা কিন্তু রিকোয়ার্ড, এটা লাগবে। কোডটার জন্য ওই কাজটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সো ওটার মেইন সলিউশন হচ্ছে যে আমাকে এখানে ওই এর জন্য কি করতে হবে? একটা সিঙ্গেল কোড, এখানে একটা সিঙ্গেল কোড। এবার যদি আমি এটাকে দেই, ডাবল হয়ে গেছে। ও তো এবার যদি আপনি এখানে দেন, তাহলে এইবার দেখেন এই যে এই কথাটার উপর একটা সিঙ্গেল কোড পাচ্ছেন আপনি, বুঝতে পারছি? এই জন্য আমি এত কিছু করলাম। সো এবার তাহলে সবগুলোকে সলভ করে ফেলি, তাই না? একটা বুঝছেন তো? একটা বুঝলে বাকিগুলো তো একই। সো ফিল্ডগুলো চেঞ্জ করা বা নামগুলো চেঞ্জ করে দিলে হবে। নামগুলো আছে কোথায়? বারডামের কাছে আছে, এবং এটা কোনো একটা ফিল্ডে থাকারও কথা। ওরে তো লেখা আছে, কোয়েরিতে লেখা আছে। কোয়েরিতে লেখা আছে কিভাবে? ওই যে আইডি আইডি ও আচ্ছা আচ্ছা, এগুলা কি সেম হুবহু নামে নাও তো থাকতে পারে, কারণ এইগুলো আসতেছে হচ্ছে কোথা থেকে? ওই ডাটাবেস ডাটাবেজের মানে কলামের নাম এগুলা। কলামের নাম, জি। আর আমি এখন যেটা খুঁজতেছি সেটা হচ্ছে ফর্মের নেমের ভ্যালুটা, বুঝতে পারছেন? এটা নাও হইতে পারে। নিজে করলে হবে। সো বারডাম করে, হ্যাঁ নিজে করলে হবে, এবং এই জন্য একই রাখা উচিত। একই রাখলে আপনি এই ধরনের প্রবলেমগুলো কম হবে। সো আমরা একটু বারডাম করে নিই এটাকে। সো কন্ট্রোল ইউ দিলাম, এই যে আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো নেম তো অলরেডি আছে। সো ইমেল, আমি একটু রেকর্ডটা অফ রাখি। সো যেটা করতে চাই যে আমরা যখন এই হবিসটা দিব, কারণ হবিসটা হলো একটা অ্যারে, অ্যারেকে আমরা কি করতে পারতেছি না, সরাসরি এভাবে পেস্ট করতে পারতেছি না। সো এটাকে আমরা কি করব? একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিব, বলবো হচ্ছে হবি ইকুয়াল টু $_ হবি, নাকি? মানে পোস্টের কোন মেথডটা মানে কোন কিটা ধরবে? হবি কিটা। সো HOBBY, ওকে? সো এটা এভাবে শুধু আসলেই হবে না, এটাকে কি হয়ে আসতে বলেন তো? স্ট্রিং হয়ে আসতে হবে, ইনক্লুড। সো ইনক্লুড করব আমরা, এবং প্রত্যেকটা নামের শেষে একটা করে কি দিব? কমা দিব। আর সেই অ্যারেটা পাবে এখান থেকে, পাওয়ার পরে যেটা পাবে সেটাই হচ্ছে হবে। এবার তো ঠিক আছে? ঠিক আছে। আমরা কিন্তু চাইলে এটাকে এইভাবে রাখতে পারি, জানেন? $পোস্টের হবি কিটা আবার রাখতে পারি। রাখবো? বুঝেন না বিষয়টা? এই যে এরকমও করতে পারি, পোস্টের এই যে হবি কি হইতে পারে না? এটা এরর বলবে? আচ্ছা দেখাই, ইকো করে দেখাই এটাকে কি বলতেছে। বিশ্বাস তো করবেন না। বিশ্বাস যদি একটু করতেন আমার অনেক কোড কমে যেত। সো ডাই, সো এটা আসেন। এবার কি পান? ক্রিকেট আর ওই যে সিঙ্গিং, এই দুইটা জিনিসকে স্ট্রিং আকারে পাওয়া যাচ্ছে না। তাহলে এটা যদি আপনি আবার যা করার পরে ওই কিতে রেখে দেন, তাহলে এখানে চেঞ্জ করা লাগতেছে না আপনার। তাহলে এখন শুধু এই কিটা বলে দেন, এই যে হবি, কন্ট্রোল সি দেন। এবার কোথায় আসা কথা? এটাতে এখন সেটা কাজ করবে, কারণ এখন তার ফর্ম থেকে সরাসরি এখানে পুশ হচ্ছে না, তার আগে একটা কনভার্ট হয়ে আসছে। হইতেই পারে $var থেকে একটা ভ্যালু নিয়ে কনভার্ট করে আবার $বারই রাখলেন, হইতে পারে না? ওইটাই হইলো, কারণ একটা কি মানে তো একটা ভেরিয়েবলই ভাইয়া, এটা তো আর এমন কিছু না। সো তারপরে কি জায়গা, কোন জায়গা অসুবিধা? ইমেজ নেম। আচ্ছা ইমেজ নেম কি আমরা পাইছি? একটু খেয়াল করেন তো, ইমেজের নাম তো আমরা পাইই নাই। কেন? $ফাইল ইমেজ তারপরে নেম, ওইটা দিয়ে আমরা পাই না? তাহলে ওইটার জন্য একটু কাজ করে নেই। আমরা এখানে বলবো হচ্ছে এটা তো লাগবে না। আচ্ছা
আচ্ছা ডাটাবেজে ইমেজ যে রাখবো ওইটার টাইপটা কি? ডাটাবেজে ইমেজ যাবেই না, যাবে হলো ইমেজের নামটা, কারণ ফাইল থাকবে ফোল্ডারের ভিতরে, মুভ আপলোডেড ফাইল ফোল্ডারের ভিতরেই থাকবে। আমাদের ওটা দেখানোর জন্য কি লাগে, লিঙ্কটা তো লাগে, নামটা লাগে, নাম তো আমি পাচ্ছি এখান থেকে। তাহলে ওটা টেক্সট। হ্যাঁ টেক্সট বারকার থাকতে পারে, অসুবিধা নাই। সো $_ পোস্ট, পোস্টের হচ্ছে মনে করেন IMAGE, এই নামে একটা কি বানাইলাম আমি, কিন্তু এটা এই কি কিন্তু কোথায় নাই, ফর্মে নাই। এখানে ভ্যালু আসবে কই থেকে, $_ ফাইলসের IMAGE ইমেজ, এবং এখান থেকে আসবে। বুঝছি বিষয়টা, এটাকে বুঝি নাই। অনেকগুলো প্রোডাক্ট দেখা যায় বোঝা নাই। আবার একটু বলো। আবার একটু করবো কেন, কি করবো? তো ইকু করি, কি বলে ইমেজের নেম বলে না কেন, কিভাবে বললো? এই এতটুক লাইন আপনি চিনেন না? $_ ফাইল বলে যেই ইমেজ, যেই নেম ফিল্ডের ভ্যালু ওটা বলে দিতে হয়, তারপরে কি কি ডাটা দরকার, টেম্পোরারি নেম দরকার, সাইজ দরকার, ফাইল দরকার, নাম দরকার, এরকম অনেক কিছু বিষয় ছিল না? তাহলে ওইটাই তো, ওইটা আমি রাখলাম একটা সিম্পল ভ্যারিয়েবলের মধ্যে রাখি না, আমি কি এর মধ্যে রাখছি, যাতে করে ওই যে ওখানে পেস্ট করতে সুবিধা হয়, এই জন্য। তাহলে এবার কি করেন আপনি, ইমেজ কিটা, ও এখানে পেস্ট করাই হয় নাই, তাহলে এই পুরোটা ধরেন, পুরোটা ধরে এই নামটুককে ফেলে দিলাম, দিয়ে ডাবল কোট, ভিতরে ডাবল ডট দিয়ে এর ভিতরে পেস্ট করে দেন। বুঝতে পারি নাই কি ভাইয়া, কি অবস্থা? চোখ খুব জ্বলতেছে? আচ্ছা দাঁড়ান, নিজে শেষ করে দিচ্ছি, এক সেকেন্ড, একটু ধৈর্য ধরেন। সো আমরা এরকম আরেকটা বানাই, $_ পোস্ট, পোস্টের আমরা DOB বানাবো, ডেট অফ বার্থ, বুঝতে পারছি? সো DOB বানানোর পরে আমরা কিন্তু এইটা পাবো হচ্ছে কয়েকটা ফিল্ড থেকে, কারণ দেখেন আমরা এটাকে নিচ্ছি হলো এই যে এরকম ড্রপ ডাউন আকারে নিচ্ছি, দেখছেন? এটা যে করছে সে সবগুলো কপি পেস্ট করছে, লুপ চালাও করতে পারতো। তাহলে খেয়াল করেন, যখন আমরা এই ফিল্ড থেকে চাইবো তখন এটা ডে ধরবে, তার মানে ডেটা পাবেন এখান থেকে। আবার $_ পোস্ট মান্থ বললে মান্থটা এখান থেকে পাবেন, তাই না? এই যে ভার্ডামে আসেন, বিশ্বাসই করে না, এই যে ডে, এই যে 14, এই যে মান্থ, এই যে ভ্যালু পাচ্ছেন না? তাহলে তিনটাকে কনকেটেনেট করে আপনি এখন একটা ডেট অফ বার্থ বানাবেন, নাকি তিনটার জন্য তিনটা ফিল্ড দিবেন? হ্যাঁ, এটা বানাই আমরা। সো এটা বানানোর জন্য এখানে আসেন, বলেন হচ্ছে $_ পোস্ট একটা, একটা বলে এরকম কনকেটেনেট করে এরকম একটা স্পেস দিয়ে দিলাম, স্পেস দিতে পারি অথবা এরকম হাইফেনও দিতে পারি, মানে একটা ইয়ার পরে আর একটা ইয়া হবে। সো এরকম হবে কয়টা বলেন তো? এরকম কিছু একটা হবে, কি এবার পূরণ করলে বুঝতে পারবেন। এখানে আমরা বলতেছি হলো ডে, ডে নামের কিটা পাইলাম কোথায়, এই দেখেন এই যে ডে কি এর মধ্যে ডে থাকে, তাহলে ডেটা লাগবে। ডেটা পাওয়ার পরে এই দুইটা ডে এবং মান্থের মাঝখানে এই হাইফেনটা যুক্ত হবে, হওয়ার পরে এখানে কি আসবে, মান্থ আসবে। সো এখান থেকে মান্থটা নেন, শুনেন কপি পেস্ট করতেছি মানে কপি পেস্টের গুরুত্ব আছে, কারণ এই মান্থ যদি এমও না হয় এমএ হইতো তাও আমার ডেটা নিয়ে সমস্যা হবে। স্পেলিং আমি পরে দেখে নেব ভাইয়া, কিন্তু আমার ডেটার জন্য হাই করে না থাকতে হয়। সো ভুল করে সব জায়গায় ভুল, এটা হলো আমার কনসেপ্ট। যদি সঠিক করতে পারেন তাহলে শুরু থেকে করে আসেন, বা আপনি যদি বুঝতে পারেন যে এটা ঠিক আছে তাহলে আপনি কোন জায়গায় সলভ করবো। সো এবার আমি এটাকে একটু একটু করে দেখাতে চাই যে এটাতে আসলে কি পাইলাম আমি। সো ইকু করি, ঠিক আছে? সো আসেন, এই যে ডেট অফ বার্থ পাওয়া যাচ্ছে, এটাই তো চাচ্ছে ডাটাবেজে, তো আলটিমেট এটাই যাবে। সো আপনি এই এটার জায়গায় খালি কি বলে দেন, DOB বলে দেন, ক্লিয়ার? সো এখন আমি এগুলো সব ফেলে দিলাম, সব ফেলে দেওয়া যাবে না, মানে এতটুকু ফেলে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এবার কোয়েরিটা একটু করবো, দেখবো সে আমার জন্য আসলে ভ্যালিড ভ্যালুগুলো নিয়ে আসতেছে কি না আদৌ। সো ফর্ম থেকে ভ্যালু নিয়ে আসার পরে একটা কোয়েরি পাচ্ছি আমি আবারও যাইতে চাই
ফর্মে, মানে এখান থেকে ফর্মে যেতে চাই, যে এটাকে বলবো রিফ্রেশ, আমি একটা নতুন করে ডাটা ইনপুট দিই। সো যেমন কি বলা যায়, গাব্বার হওয়া উচিত ছিল, জাব্বার হবে। সো পাসওয়ার্ড দিয়ে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তারপরে অ্যাড্রেস। তো আমরা অ্যাড্রেস পূরণ করি। অ্যাড্রেস হলো আমাদের ঢাকা মিরপুর। তাহলে ফোন নাম্বার দিচ্ছি হলো টেলিটক, মেল, টিকেট, ইমেল, ডিসেন, তারপর একটা ইমেজ হবে, এইটা ডেট অফ বার্থ হবে 1, এটারও 1, এটারও 1, তার মানে সব কিছু ভ্যালিড আছে, ঠিক আছে, চেক করবো তো। সো এবার একটু খেয়াল করেন তো আমি যা পাঠাইছি তাই পাইছি কিনা। কন্ট্রোল ইউ দেই, কন্ট্রোল ইউ দিয়েও লাভ নেই, কারণ এটা তো প্রিন্টার হয়ে আসতেছে না। যদি আমি এটাকে ইকো করেছি, জাস্ট এটা স্ট্রিং আকারে প্রিন্ট করতেছে। সো আমি একটু খেয়াল করতেছি, হ্যাঁ আইডির জায়গায় শুধু একটা আইডি কথাটা মানে এটা আসতেছে, এটা নাল আসতেছে, এটা আমি ফেলে দিব, কারণ এটা বারবার ঢোকার কোনো মানে নেই, এটা অটো ইনক্রিমেন্ট করা আছে। বাকি এছাড়া হ্যাঁ নেম, ইমেল অ্যাড্রেস সব ঠিক আছে, নেমের জায়গায় জাব্বার, পাসওয়ার্ড ঠিক আছে, এদিকে ঠিক আছে, হ্যাঁ সবই ঠিক আছে। এটা আপনি মুখে বললে হবে না ভাইয়া, এটাকে করতে হবে কপি, এবং যেই এসকিউএল থেকে আপনি তখন কপি নিয়ে আসছেন ওখানে রান করা দেখতে হবে এটা ঠিকমতো কাজ করে কিনা, বুঝতে পারছেন? কারণ যদি এটা এসকিউএল এর মতো করে না হয়, কোনো মানে সিনট্যাক্স এরর হয়, পিএইচপি তো এটা সলভ করে আপনাকে এরর করে মানে সলভ করে দিতে পারবে না, ডাটা এন্ট্রি করে দিতে পারবে না। তাহলে আগে কনফার্ম হইতে হবে এটা এই জায়গা থেকে যে এটা ঠিক আছে কিনা। সো এটা হলো আমার এসকিউএল। সো এখানে এসে আমি দিলাম পেস্ট, এটা কাটে দেখেন যা আছে তাই দিলাম, গো, ইয়েস, কোয়েরি কাজ করতেছে। সো যদি কোয়েরি কাজ করে, আপনার রেকর্ড যদি ইনপুট যায়, আপনি এটা ইউজার ইনপুটে যায় দেখতে পারেন, এই যে জাব্বার এই রেকর্ডটা ঢুকছে। সো এবার সময় আসছে এটাকে ওপেন করে দেওয়ার, যা বাবা, ঠিক আছে। সো কোয়েরি এবার ওপেন করে দিলাম, ইকো করার দরকার নাই, এবার সে আমাকে রেজাল্ট দিয়ে, বুঝতে পারছি বিষয়টা। সো এখন আসুন, এগুলো সব কিছু কেটে কমাই নেই। তো সো আবার আলামিন, এবার অ্যাড্রেস আমারটা এটা, তারপরে এখানে কিছু সাজেস্ট নাই কেন, এগুলো হলো ফিল্ড দিয়া না, তো এই জন্য দেয় না। কি বলবো, CNADA, তারপরে এখানে এটা পূরণ করলাম। এটা একটু খেয়াল দেখেন, লাস্টে 8 না, মানে টেলিটক নাম্বার দিচ্ছি। তো টেলিটক নাম্বার দিচ্ছি ভালো কথা, রবি নাম্বার দিচ্ছি। তাহলে এটারও এবার 2 দেই, এটার এই জায়গা থেকে 2, এটারও 2 দিয়ে দিলাম রেজিস্টার, সে বলে ডাটা সাকসেসফুল। সো আমরা যে চলে যাই হচ্ছে লোকাল হোস্টের PHP MyAdmin-এ, যে আমরা 63 এটা। সো এটাকে যখন দেখছি, এই যে আলামিন 1 2 3 যে কানাডা নামানো হয়ে আসছে, অন্যদিকে মেল হয় যে এটা ঠিক আছে, ইমেজের নামটাও আসছে, ক্রিকেট আসছে, অন্যদিকে 2 2 2 সবগুলো ভ্যালু আসছে। সো ইনসার্টেড সাকসেসফুলি, বুঝতে পারছি। সো নেক্সট যেটা আমরা চাই, এই ফর্মের যতগুলো ডাটা ঢুকছে এগুলো আবার নিয়ে আসবো, বুঝতে পারছি, কারণ দেখাইতে তো হবে। তো তার জন্য আমাদের একটা ফাইল তৈরি করতে হবে নিশ্চয়ই। সো এই ফাইলে থাকবে হচ্ছে অল ডাটা নামে একটা ফাইল তৈরি করলাম, যদিও এটার নাম মানে ইন্ডেক্স হওয়া উচিত, বাট এখন আমার ইন্ডেক্স ফাইলটা ক্রিয়েট করলে ও সাজেস্ট করতেছে না, কি যেন একটা অসুবিধা হয়েছে এডিটরে, বুঝতে পারছেন, এই জন্য আমি এটা অন্য নামে নিচ্ছি। সো all_data.php। তো এখানে আসবো, এখানে টার্গেটটা কি বলেন তো, সকলগুলোকে সিলেক্ট করে নিয়ে আসা, এটা 2 মিনিটের কাজ। আমরা যাবো store.php-তে, এই কানেকশনটা আমাদের লাগবে, তাই না? কানেকশন লাগবে না, কারণ ডাটা নিয়ে আসি আর যাই করে না কেন এই কানেকশনটা তো লাগবে। তবে হ্যাঁ, এই ফাইলটাকে যদি আমি এমন একটা কমন জায়গায় রাখতাম, যেটার নাম হচ্ছে ডিবি কানেকশন বলে সবাইকে ইনক্লুড করে দিতাম, তাহলে হয়তো আসবো, আমরা এর চাইতে ভালো অপটিমাইজ করবো। সো আপাতত যেহেতু এগুলো আমরা পারি না, সো এটা জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যেটা হলো, এই অল ডাটা পেজেও ডিবি কানেকশনটা তৈরি হয়ে গেল, তাই না? এরপর আমরা ওই আর্টিকেলে চলে যাই, আর্টিকেলটা হচ্ছে এখান থেকে। সো এখানে আসি, সো এখানে একটু খেয়াল করেন ওরা আসলে কিভাবে আমাদেরকে ডাটা নিয়ে আসতে বলছে। এই যে এটা যেমন দেখেন,
আমাদেরকে বলছে কোয়েরি নামে একটা মেথডকে কল করতে, যেটা একটু আগে এক্সাক্ট ছিল, এটা এখন কোয়েরি। আর এর মধ্যে আমাদের কোয়েরিটা পাঠিয়ে দিতে হবে নাকি, এবং যার মধ্যে রাখবো সেটাকে দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেচ অল একটা মেথড কল করতে বলছে, এবং ডাটাটা আমরা কি অনুসারে চাচ্ছি সেটা ভিতরে বলে দিতে হবে। কি অনুসারে বলতে আমরা কি অবজেক্ট আকারে চাচ্ছি নাকি অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে চাচ্ছি, কি হিসাবে চাচ্ছি, এরকম কিছু মানে ক্রাইটেরিয়া আছে। আমরা যেভাবে বলবো সেইভাবে ডাটাটা নিয়ে এসে দিবে। সো এই যদি হয় অসুবিধা মানে মানে গল্পটা, তাহলে জাস্ট আমি এতটুকু কপি করি, এই দুইটা লাইনকে করলাম কপি, এখানে এসে পেস্ট। ওকে, আমি নিচে নামবো কিভাবে? সো পেস্ট করে দিলাম। তাহলে পেস্ট করলাম, এই কোয়েরিতে তো আমার কাজ হবে না, সো এই কোয়েরিটা বাদ। আমি এখানে যেটা করব, ডলার কোয়েরি নামে একটা ভেরিয়েবল নিয়ে নিব, QUERY, ঠিক আছে? সো এই ভেরিয়েবলের মধ্যে আমার কি থাকবে, কোয়েরিটা থাকবে। সো সো ডলার এরকম কিউ ক্যান, সো কোয়েরি ইকুয়াল টু বলে আমরা একটা ডাবল কোটেশন দিয়ে রাখি। সো এখানে আমাদেরকে কি বলতে হবে, সেই কোয়েরিটা বলতে হবে। তাহলে আমরা কি চাচ্ছি আসলে, সবগুলো চাচ্ছি। এখানে রিটার্নের কোনো বিষয় নাই, কারণ এটা তো ওটা মেথডের ভিতরে ছিল। সো আমরা এখানে যেটা করি, ডলার ডেটা নামে একটা ভেরিয়েবল নিয়ে এর মধ্যে সবগুলো রেখে দিলাম। বুঝতে পারছেন? তার মানে কি দাঁড়ালো, ফ্লোটা কি, আমাদের এখান থেকে কোয়েরি পাবে, সেই কোয়েরিটা এখানে পাস করবে। এই কোয়েরি মেথডটা ওই ডিবি কানেকশনের অবজেক্ট হইয়া ওখানে বলা আছে ওই ক্লাসের কোনো একটা প্রপার্টি হচ্ছে কোয়েরি। সো সে তার মতো করে কোয়েরি করে সকল ডাটাগুলো নিয়ে এসে দিবে আমার এই এসটিএমটিতে। এই এসটিএমটির একটা অবজেক্ট হবে কি, ফেচ অল, মানে সকল ডাটাগুলোকে লুপের মতো করে ধরার জন্য এটা লাগে, এটা করতেই হয়। করে এখন আপনি এই ডলার ডাটাকে যদি ভাড়াডাম করেন তাহলে কি পান সেটা হলো প্রশ্ন। বুঝি নাই মনে হয় না? সো এতটুকু থাকলো। আর এখানে আমরা কোয়েরি তৈরি করি। কোয়েরি আমার মুখস্থ নাই তো, সো যাই আমরা ডাটাবেজে। ডাটাবেজে দেখেন তো এখন কি অবস্থায় আছে, সকল ডাটা প্রদর্শিত অবস্থায় আছে। কোয়েরিটা কি বলে, তাই না? মানে এই কাজটা করার জন্য তো এই কোয়েরিটা রান হয়েছে। সো এইটাই নেই, নিয়ে এখানে পেস্ট করে দিলাম, আর কিছুই জানি না আমি। সো আসলাম এখানে, এটাকে রিফ্রেশ করে লাভ নাই, আমাকে কি বলতে হবে, অল আন্ডারস্কোর data.php। দেখেন তো সবগুলো ডাটা পাচ্ছেন কিনা, কন্ট্রোল ইউ দেন, এই দেখেন সবগুলো ডাটা লুপের মতো করে সে কিন্তু নিয়ে এসে পড়ছে ফর ইচ করে। এই স্যার কি করেন আপনি? আপনি তো আমার কথা শুনতেছেন না, কাজ করেন তাহলে, আপনাকে ছুটি দিয়ে দিই, বাসায় চলে যান। আমার চিল্লাচিল্লির মাঝখান দিয়ে আপনার ডিস্টার্ব হচ্ছে না? টেকনিক্যাল কথা বললাম, তাই না? আপনাকে তো বলতে পারি না, আপনি ভুল করতেছেন। সো দেখেন আমরা সবগুলো ডাটা পাচ্ছি, তাই তো? এইগুলাকে যদি এবার লুপের মধ্যে ফেলতে পারি তাহলে আমি একটা একটা রো একটা একটা সার্কেলে পায়ে যাব। সো দেখেন লুপের মধ্যে কিভাবে, সো ভারডামের উপরে থাকুক, বলি হচ্ছে ফর ইচ বলে আমাদেরকে বলতে হবে ডলার ডেটা এজ ডলার কি ইউজার্স, কারণ ইউজার ইনফরমেশনের মধ্যে সব। তাহলে এই লুপের ভিতরে এসে আমরা কি করতে পারি, ইকো করতে পারি। তাই ইকো করতে পারবো, কারণ এগুলো কিন্তু হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। খেয়াল করেন একটা মেন এর ভিতরে এগুলো আবার অ্যারে আছে না, তাহলে আপনি একবার লুপ চালায় কি একেবারে বাহাদুরি করে ফেলেছেন যে আপনি এখন ইকো করতে চান, বুঝতে পারেন নাই? তাহলে এখনো কিন্তু ইকো করা যাবে না। তো এই জন্য ইকোটা বললে আবার সেই একই প্রবলেম বলবে, ওই যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন। এখন আমি যেটা পারি এটাকে এর মধ্যে নিয়ে আসতে পারি, এবং এটাকে এখান থেকে ফেলে দেন, এটাকে এখান থেকে ধরে এর মধ্যে নিয়ে আসেন। সো এখন করেন হচ্ছে, এবার আমরা একই জিনিস পাচ্ছি কিন্তু এবার সিনারিওটা অন্যরকম। এবার মাল্টি ডাইমেনশনালে নাই, একটা এরাতে আসছে, তাই না? মানে একটা এরে যার ভিতরে একটা এলিমেন্ট, এরকম এরে আসছে কয়েকটা, বুঝতে পারছি তো? মানে একটা স্টেপ আমরা ঢুকতে পারছি। সো এই ডাটাটা দেখানোর জন্য আমাদের আসলে যেটা করা উচিত সেটা হলো একটা টেবিলের ডাটা তৈরি করা উচিত। টেবিল, বুঝতে পারছি না? টেবিল সিস্টেমে নিয়ে আসা উচিত। সো আমরা এখানে পিএইচপি শেষ করে দিলাম, এখানে আমরা এইচটিএমএল করব। সো এইচটিএমএল করার জন্য আমরা এই ফর্ম থেকে কিছু হেল্প নেই, তাই না? এই যে বডির উপরে পর্যন্ত কপি করলাম, কপি করে
এখানে পেস্ট করলাম, অসুবিধা? আসেন স্ল্যাশ দিয়ে বডি শেষ করে দেন, স্ল্যাশ দিয়ে HTML শেষ করে দেন। এরপরে এই বডিতে এসে আমরা টেবিল বলতে পারি। এটার উপরে অলরেডি কি হয়ে গেছে, ফুটস্ট্যাপ কালেক্ট হয়ে গেছে, বুঝছেন না? কারণ ওখানে তো ছিল। jQuery লাগবে, লাগবে একটা টেবিল বানাইতে কি jQuery লাগবে না? যেটা লাগবে না সব দেন আগে, তারপরে শান্তি। বুঝা করে না তো এই জন্য অবস্থা না, মানে লাগবে, সব দিতে হবে। সব দিব কেন? আমি কি ইয়া নাকি? আমি বুঝি না এগুলো কোনটা লাগবে, বুঝা কপি করা তো যায়। তাহলে টি হেড, সো টি হেডের ভিতরে কি বলবো বলেন তো? টি আর তো বলতে হবে, তার ভিতরে বলবো হচ্ছে টিএইচ। টিএইচ বলে আবার সেই গল্পগুলো আবার রিপিট হবে। ওহো, কত এমনি টাকা দিল মানুষে না, বসে দিচ্ছেন। সো এখানে এসে বলেন নেম, অথবা আপনি প্রথমে একটা সিরিয়াল নাম্বারও বলতে পারেন। এটা আমি একটু দেখাই কারণ এটা দরকার আছে। তারপরে কন্ট্রোল ডি দেন, তারপরে বলেন হচ্ছে নেম, কন্ট্রোল দিয়ে তারপরে কি ভাইয়া? ইমেল, ইমেল। তারপরে ছিল কি? পাস, WORD। তারপরে কি ছিল ভাইয়া? অ্যাড্রেস। তারপরে হ্যাঁ ফোন নাম্বার। তারপরে জেন্ডার। তারপরে হবি। তারপরে ইমেজ নেম চলে মনে হয়, ইমেজ। তারপর হলো ডেট অফ, হইল না? এবার আমরা দুটো ক্লাস বসাই দিই, CLA ক্লাস, ক্লাস টেবিল এবং টেবিল বর্ডার। ওকে, এই TH এর পরে এসে আমাদেরকে বলতে হবে টি বডি। সো টি বডি, PODY। সো টি বডি বলে TR এবং TR বলে TD। সো নাম কি আমার? তারপরে ইমেল অ্যাড্রেস। এগুলি স্ট্যাটিক কেন দিচ্ছি? ডাটাবেস থেকে আসার কথা না? আগে স্ট্যাটিক দিয়ে ডিজাইনটা কমপ্লিট করতে হবে, তারপরে PHP-র কাজ হবে। সবসময় এই সিকোয়েন্সই ফলো করবেন, এরর কম হবে। এছাড়া আপনি আপনার দায়িত্ব নিতে পারেন। তো ডাটা না আসলে, ডাটা না আসা না, আগে তো লুকস বুঝতে হবে একটা। আপনি এখন প্রথমে যদি ফ্রন্ট এন্ড বা স্ট্যাটিক ডিজাইন না করেন, তাহলে যখন ডাটা আসবে তখন ভেঙে চলে যাবে, বড় ছোট হতে পারে, বা কোনটা আসলে কোথায় থাকা উচিত ছিল সেটা ঠিক নাই। ফার্স্ট নেম লাস্ট নেম নিচে নিচে দেখাচ্ছেন, তাহলে এগুলো অপটিমাইজ আগেই হওয়া উচিত, তারপরে শুধু স্ক্রিপ্টিং হবে। তারপরে কি ভাইয়া? ইমেলের পরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড এটা। তারপরে অ্যাড্রেস না ফোন নাম্বার? তারপরে 01811725086। তারপরে কি? জেন্ডার মনে হয়, যাই হেল্প করে তার এই অবস্থা। তারপরে কি? ওয়াচিং টিভি, এটা দিয়ে বুঝতে পারবো আমি যে এটা ইয়া। তারপরে কি ভাইয়া? ইমেজ। তো ইমেজ, তারপরে হলো ডেট অফ বার্থ, যেমন 1 হাইফেন দিয়া 2 3, ও না 3 না, 1993। সো এবার দেখার পালা হচ্ছে কোন পেজটা, এটাকে। সো এইটা আপনি পাচ্ছেন, একটু ছোট করলে ঠিক থাকবে। ডেট অফ বার্থ মিসিং কেন? একটা টিয়ার কম বলতেছে। হবিটা এখানে আসছে, সিরিয়াল নাম্বারটা। ও আচ্ছা, নিচে সিরিয়াল নাম্বারটা নাই। ওকে ওকে গুড। সো TD বলেন, 1 বলেন, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, এখন শুধু এই ডাটাটাকে এখানে নিয়ে আসার পালা। বুঝতেছি না বিষয়টা? বোঝা না? তাও ঘুমান। এবার এই লুপটাকে আমি এখানে চালাইছিলাম, এখানে চালায় কোনো লাভ হলো না। আমি এই লুপটাকে কাট করে কোথায় নিয়ে আসতে চাই? এই টিয়ার এর জায়গায় নিয়ে আসতে চাই, কারণ এই একটা রো তো ডুপ্লিকেট হলে আপনি মাল্টিপল ইউজার পাই যাবেন। তো আসেন বলেন হচ্ছে PHP। সো PHP তে এসে এটাকে পেস্ট করেন। পেস্ট করার পরে আমি মোটামুটি এটা বুঝতে পারছি ইউজারের মধ্যে কি সকল তথ্যগুলো আছে। তো আমি আপাতত ভারডাম কি করা আছে একবার, এটার আগে সোর্সটা রাইখা দিই। তারপরে এখন যেটা করি এটা ফেলে দিই। বুঝতে পারছি? এখন লুপ তো ঘুরবে শুধু ওই 42 নাম্বার লাইনের মধ্যেই,
কিন্তু লুপ ঘুরতে হবে এই পুরো টিআর কে সহ। তাহলে কি করব বলেন তো? এটাকে এখানে শেষ করব না, এটাকে শেষ না করে এই টিআর এর পরে এসে এখানে যদি আমি শেষ করি তাহলে কি করবে? তাহলে এই পুরো টিআরটা কোথায় পড়ে গেল? লুপের ভিতরে পড়ে গেল না? ও তো বিপদে আছে। হ্যাঁ, PHP আবার আমি তো এটা ক্লোজ করি নাই। পিএসপি জায়গা ঠিক আছে, মানে ওখানে একটা খণ্ড, এখানে আরেকটা খণ্ড, দুই দিক থেকে কি করতেছে? র‍্যাপ করে এবার এর মধ্যে ঘোরাবে। দেখেন কি হয়েছে, এগুলো কিন্তু ভ্যালিড না, ডাটা এখনো ভ্যালিড হয় নাই, কিন্তু কলাম চলে আসছে। বুঝতে পারেন নাই? ম্যাজিক না, ম্যাজিক। ভিডিওটা ভালো করে দেখবেন বাসায় যে, ঠিক আছে? এক দেখায় শুট বুঝতে পারতে মুশকিল। সো আমি এখন যেটা করবো, এই নেমটা নেম থাকতে পারবে না, এটা সিরিয়াল নাম্বার হবে, তাই তো? সিরিয়াল নাম্বার তো ডাটাবেস থেকে আসবে। আমি যদি এখানে আইডি বসাই দিই হবে? কারণ আইডি ডিলিট হয়ে গেলে তো সিরিয়াল ঠিক থাকে না, মনে আছে? আইডি কি হয় আবার আগেরটা পাওয়া যায় না, এই জন্য এটাকে কিন্তু সিরিয়াল হবে না। এখন আমরা এটাকে যেটা করতে পারি সেটা ওয়েটা হচ্ছে $SL ইকুয়াল টু কত? 0। এই লুপের ভিতরে এসে এটাকে কি করেন? এক এক করে বাড়ায় দেন। এসএল কে প্লাস প্লাস করে দেন। এইবার এখানে এসে কি করেন? পিএইচপি লিখতে হবে না, কারণ পিএইচপিটা এখানে শেষ হয়ে গেছে গা। তাহলে এখন আবার পিএইচপি লিখতে হবে। সো পিএইচপি ইকো $SL। সো এবার দেখেন তো কি পান আপনি? পাওয়া যায়? বুঝি? তাহলে বাকিগুলো করে ফেলতেছি না কেন এখনো? সো এইবার দেখেন, এখন আমি কেন স্ট্যাটিক ডাটা করছি? এখন আমি আর টিডি পিডি এগুলো নিয়ে ভাবতেছি না, এবং এখানে এররটা কম, ভাঙার সম্ভাবনা কম। আমি শুধুমাত্র ওই টেক্সটটুকে ধরে ভ্যারিয়েবল দিয়ে কনভার্ট করে ফেলবো। এটাই হচ্ছে সিস্টেম। পিএইচপি ইকো ডলার ইউজারের মধ্যে আছে না সবকিছু? ইউজারের কোন কি এর মধ্যে আছে? নেম। জানি কিভাবে? মুখস্থ করা দরকার নাই, এখান থেকে দেখে নেন। এই যে নেম, ঠিক আছে না? সো এটাকে কপি করেন, সব নাম চলে আসছে। সহজ, এগুলো করতে হবে আমাকে বসে বসে। কয়টা কপি করব? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা দিলাম ফেলে। 1 2 3 4 5 6 7 8। সো এবার আসেন, এই যে এখান থেকে ধরে ধরে একটা করে ইমেল। সো এই যে 3 নাম্বারটা হবে ইমেল। তারপরটা কি যেন বলছিলেন? অ্যাড্রেস। নেম দিলো নিছে। ও, তাহলে এটাতে পেস্ট করব ইমেল। তাহলে পরেরটা কি? পাসওয়ার্ড। তাহলে এবার দ্বিতীয়টা আসলে পাসওয়ার্ড। তাহলে পরেরটা অ্যাড্রেস। মোবাইল। সো মোবাইল। এর চেয়ে সহজ আর কোনো ওয়ে আছে কি? অসুবিধা নেই, আমি যখন আরো মানে অনেকদিন হয়ে যাবে করে দেবো, তখন আরো এত সহজ বাইর করবো। মানে এমন একটা বাইর করবো, একটা সুইচ বানাবো, এখানে টিপ দিলেই একেবারে টুট হয়ে ডাটা আইসা একবার আপনার সাথে বলবে চলে আসছি এরকম মেসেজ দেবে। বুঝতে পারছেন? এটা আমি বানাবো খানিক পরে। সো মোবাইলের পরে কি লাগবে? হ্যাঁ, কি লাগবে? Ctrl+C, Ctrl+V, তারপরে ইমেজের নেম, Ctrl+V, তারপরে সব পাচ্ছেন? কোনো একটা এরর নাই, সব কিছু পারফেক্ট। এবার দেখেন আপনি সেই ইমেজের নামগুলো কিন্তু ঠিকই পাচ্ছেন। এখন কি আর ভুল হবে? এখন যদি আপনি এখানে এসে ওই আইএমজি ট্যাগ ধরে মানে মুভ আপলোডের যদি ওই ফাইলটা ওখানে থাকতো, আর যদি আমি আইএমজি বলে এই লিংকটা এখানে ধরাই দিতাম, পাইতো না? প্রত্যেকটা ইমেজ চলে আসতো। ওইটা আপনারা কইরেন, কারণ যেহেতু ওটুক পারেন, শুধু এই নামের জায়গায় তো প্রবলেম ছিল, এখন আর নামের জায়গাটা প্রবলেম হবে না। এখন যেটা করবেন, এই যে এতটুক করবেন, এই যে আইএমজি নেম বলছি না, এটাকে এইভাবে ইকো করবেন, ঠিক আছে, কিন্তু কতটুকুর ভিতরে? এই পুরোটা কাট করবেন। কাট করে বলবেন হচ্ছে আইএমজি এসআরসি বলে এই যে আপলোড ফাইল নাকি, এই যে আপলোডস নামে যে ফোল্ডার, এরপরে এনে পেস্ট করে দেন। বুঝতে পারছেন? এখন যদি এই আপলোড ফোল্ডারের ভিতরে যদি ইমেজটা থাকে, অবশ্যই এটা আসবে এবং নাম ধরে ধরে আসবে। এখন আপাতত একটা করে ছোট মানে ফাঁকা পাবো, বা ওই যে এরকম মিসিং এরর কিছু একটা দেখাবে।
সো এই ছিল মোটামুটি ডাটা। দাঁড়ান একটু সময় আছে আমার কাছে, আরেকটা অপশন দেখাই দিই, দেখবেন না? আজকে জায়গা তো ছাড়া না না, এটা শেষ করতে হবে তো, বাসার কাজ দিয়ে দেবো না ঈদের ছুটি। ঈদের ছুটিতে যে কি করবেন এত সময়, অনেক সময় তো এত অ্যাকশন, বুঝতে পারছেন? অ্যাকশনের ভিতরে এসে আমি আরেকটা টিয়ার বানাবো, তাই না? আগে ছাড়ার কথা আজকে টিডি এই যে আর 5টা মিনিট সময় নেবো, অনলি 5। ডিলিটটা দেখে নেন, এডিটটা পরে দেখবেন, এডিটটা একটু জটিল তো, এডিটটা পরে দেখবেন। তো এখানে আসেন, এখানে এসে একটা এনকোড ট্যাগ দিলাম, দিয়ে বলতে চাই DELETE, আর সে কোথায় যাবে বলেন তো? DELETE তে যাবে। কই আমার LE কই? DELETE.php এই নামে একটা ইউআরএল দিলাম। সো এখানে রিফ্রেশ করি, এই যে ডিলিট বাটন চলে আসছে, ক্লিক করলে ডিলিট। কি হলো? ও আচ্ছা, এই পেজ নাই, এই পেজ নাই কিন্তু, বুঝতে পারছেন? কত কিছু করা লাগে, 4 ঘন্টা ক্লাস, একটু ক্লাসটা বড় হয়ে গেলে কমেডিয়ান হয়ে যেত। মানে কেমনে মনোযোগ ধরে রাখবো, কেমনে কি করবো, টেনশন। আর পিছনে একটা দারুণ দাঁড় করা রাখা আছে, দেখো ঘুমাই যাবে, উঠাই দিয়ে DELETE। সো delete.php বানাইলাম। এই delete.php তে একটা কোয়েরি করব আমরা। কি কোয়েরি জানেন? এই যে এখানে রেকর্ডের উপরে এসে যে ডিলিট করলে এই যে কোয়েরিটা রান হয় না, এই জিনিসটা আমাদের লাগবে এখন, বুঝতে পারছেন? হাসতেন কেন সবাই? মানে কপি সবকিছু আছে ভাই, দুনিয়াতে সবকিছু আছে। আপনি যে হাসতেছেন চলতেছেন সবকিছুই আছে, খালি একটু দেখার মতো চোখ থাকতে হয়, একটু দেখাই দিতে হয়। এখানে আসছেন আপনি অনেকবার, এটা দেখেন নাই, এই জন্যই তো টেবিলটা চেঞ্জ হচ্ছে, বুঝলেন নাই? এই দেখতে দেখতে আপনার টেবিলও চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? ওই টেবিল আর বসে থাকতে হবে না। তো খেয়াল করেন, এটাকে বানাইতে হলে আমার এই পেজে এসে কানেকশন তৈরি করতে হবে আগে। সো আমার এই কয়েকটা লাইন আবার লাগবে। Ctrl+C দিলাম, ডিলিটে এসে Ctrl+V দিলাম। এখানে আমি একটু দেখে আসতে চাই আসলে ডিলিট করে কিভাবে। এখানে কিন্তু বলা আছে, বুঝতে পারছেন? সো ডিলিটটা আমি এখান থেকেও নিতে পারি অথবা মুখস্থ লিখতে পারি, কিন্তু দেখতে চেষ্টা করতেছি এখানে কোথায়। Ctrl+F DELETE 9 জায়গায় পাইছে। ওকে, এটা যেটা দেখাইছে এটা হলো প্রিপেয়ার মেথড দিয়ে দেখাইছে, এক্সিকিউট আমাদের লাগবে না। আমরা যেটা করি জাস্ট এটার উপরে রান করে দেব। আমাদের যেহেতু ডাটা আসতেছে না, সো আমরা শুধু এর মধ্যে রান করে দেব কোয়েরিটা। তো কোয়েরিটা নিয়ে আসি এখান থেকে। তো কোয়েরিটা ডিলিট, এই যে স্ক্রিন সহ নিব নাকি? নেই, কপি যখন করবই অল্প করে লাভ কি, স্ক্রিন সহই নিলাম। তো জান স্ক্রিনও লাগবে না আমার, এই তাই না? তাহলে ডিলিট ফ্রম এই ডাটাবেজের এই টেবিলে হোয়ার ইউজার আইডি ইকুয়াল টু 12, এটা তোমাকে ধরতে হবে, কারণ আইডি স্পেসিফিক না করে দিলে তো হবে না। না হলে সে একবারের জন্য আইসে 12কে ডিলিট করে বসে থাকবে, আর ডিলিট করবে না। তাহলে আমি যেটা করব, এই আইডিটা নিয়ে আসার ব্যবস্থা করব। নিয়ে আসার পরে এখানে কোয়েরি না করে এক্সিট করে, যে একটু আগে যেটা করছিলাম না ডাটা ইনসার্ট করার সময়, ওইটা করি। এটা এখান থেকে মানে বেশি লজিক্যাল আর কি, এটাতেও কাজ হবে মনে হয়। সো এর মধ্যে আসবে, যদি এটা ঠিকঠাক আসে তাহলে সেই মেসেজটা নিয়ে আসুক আমার জন্য। এই যে মেসেজটা, Ctrl+C ডিলিটের মধ্যে এসে Ctrl+V, এই Ctrl+C Ctrl+V, এটাও আমি এখান থেকে নিতে পারি। ডিলিট কোথায়? Ctrl+C Ctrl+V, ডিলিটেড একটা ডি লাগবে না, এতটুকু লেখা লাগলো আমার একটা বি। সহজ, সবই সহজ। তাহলে এবার এটাকে ম্যানেজ করতে হবে। এটাকে ম্যানেজ করার ওয়েটা আমরা আসি, আগে প্রবলেম সলভ করে নিই। DIE। সো আমরা যেটা করব, একটা ফর্ম থেকে অন্য ফর্মে ডাটা নিয়ে আসার ওয়ে কি? $get অথবা পোস্ট, তাই না? সো আমরা যেটা করব, ইউআরএল দিয়ে ডাটা পাস করে দিব। ইউআরএল দিয়ে ডাটা পাস করার সিস্টেমটা হচ্ছে, আমরা যে এখানে পাথ লিখছি না, delete.php তে যাইতে বলছি না, তুমি delete.php তে শুধু এমনিই যাবা না, আইডিটা নিয়ে যাবা। কিভাবে? তাকে আইডিটা দিয়ে আমরা এই যে হোয়াট চিহ্ন দিয়ে দিতে হয়, কোয়েরি স্ট্রিং। আমরা যেদিন ফর্ম $get পোস্ট করছিলাম, কিছু না দিয়ে সাবমিট করলে একটা হোয়াট সাইন আসতো না, এই সেই কোয়েরি স্ট্রিং, বুঝতে পারছেন? এরপর আপনি বলবেন আইডি ইকুয়াল টু বলে
আপনাকে কি বলতে হবে, সেই ভ্যালুটা বসাই দিতে হবে, মানে এটা যার তত আইডি যেন আসে। এবার যার আইডি তত আইডি কোথা থেকে আসতে পারে, এটা থেকে আসতে পারে। তাহলে এতটুকু পিএইচপি কোড আমি আবার এখান থেকে কপি করলাম, দেব কন্ট্রোল সি, এই যে ইকুয়ালের পরে এসে কন্ট্রোল ভি দিলাম। এই হবির জায়গায় কি লিখবো, আইডি। যা হয়েছে জানি না কি হয়েছে, বাট এখানে এসে এটা রিফ্রেশ করি, করার পরে আমি যখন ডিলিটেড এইভাবে রাখতেছি, এই জায়গায় একটু খেয়াল করেন, এখানে একটা আইডি দেখাচ্ছে, এই যে আইডি, বুঝতে পারছেন? আমরা দেখতেছি না। মানে ইউআরএল এ দেখাবে, বাসায় যেয়ে দেখেন, বুঝছেন না? তারপর আবার নিচেরটা আসেন, দেখেন চেঞ্জ হচ্ছে। সামনে ওরা বলেন, ওদেরকে বলেন যে হ্যাঁ চেঞ্জ হচ্ছে, বলেন এখানে same দেখতেছে। চেঞ্জ হচ্ছে, ওকে চেঞ্জ হচ্ছে। তাহলে এবার গল্পটা যেটা দাঁড়াবে, আমি এই পেজে ক্লিক করলে delete.php তে নিয়ে আসবে, তাই তো? সো আমি delete.php তে আসি, এসে ইকো করি, গলার অবস্থা খারাপ, ডলার আন্ডারস্কোর কি দিয়ে আসবে বলেন তো, গেট দিয়ে আসবে না? গেটের কি আইডি, এরকম আইডি বললাম। সো এবার খেয়াল করেন, আপনি যখন এটাকে রিফ্রেশ করতেছেন, এটাতে ক্লিক করতেছেন, দেখেন তো 8 পাচ্ছেন কিনা। এই 8 মানে কি, এই যে ইউআরএল দিকে খেয়াল করেন, আইডি ইকুয়াল টু 8। তাহলে এবার ওই যে 12 জায়গায় যদি 8 প্রেস করে দিই, তাহলে এই ডিলিট হয়ে যাবে না? বুঝি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সো আরেকটা ট্রাই করি, ওরে বাপ রে। সো এটা জানি না কত নাম্বারের, 9 নাম্বারের। আমি নিচে আসি, সো এটাতে ক্লিক করলাম, এই দেখেন 11 আছে। তার মানে ডাইনামিক্যালি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি। সো কেন আমরা এখন এটাকে পেস্ট করে দিচ্ছি না এখনো? সো আমরা এটাকে পেস্ট করে দিব, একবারে হারাই ফেলবো না। জাস্ট এই লাইনটুককে করব কাট করে, এই 12 এর মাস পরিবর্তে কি করব, জায়গায় বসাই দেব। একটু এরর বলে, ওই যে সেম স্ট্রিং টিস্টিং নিয়ে ইত্যাদি ইত্যাদি বলুক, আমরা এটাকে সলভ করবো অন্যভাবে। আমি কি করলাম, ওর ভিতরে রাখবো না, ওর বাইরে রেখে কনক্যাটেনেট করে দিলাম। এবার কই যাবে? হ্যাঁ, কারণ স্ট্রিং এবার তো যাইতে পারবো না কোথাও। এবার এটা সহায়তাকে এখানে আসতে হবে, আসলে তাকে পৌঁছাইতে হবে। সো যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এবার আমরা মেসেজ পাইতে রেডি হয়ে যাই। ওয়াও, 11 নম্বর আইডির কোনো ভ্যালু থাকার কথা না। তো এগুলো সব কিছু ফেলে দেই, জাস্ট ডাটাবেজে আসেন। ডাটাবেজে আসলে এখন কয়টা রেকর্ড আছে বলেন তো? এই যে 11 নম্বর জাব্বার সাহেবের রেকর্ডটা আছে, রিফ্রেশ করেন, দেখেন জাব্বার সাহেবের রেকর্ড চলে গেছে। সো এবার আসেন, আমরা মেসেজটা এই জায়গায় দেখতে চাই না, আমরা বরং যেই পেজে আসছি ওই পেজে যেন নিয়ে যায়। শুধু এটা ডিলিট কথা দেখার জন্য ডিলিট পেজে আসতে চাই না, আমরা চাই তুমি যদি ঠিকঠাক কাজ করে থাকো, তাহলে আমাকে কোথায় পাঠাই দাও, আমি যে পেজে ছিলাম ওই পেজেই পাঠাই দাও। এই পাঠাই দেওয়ার গল্পটা দিতে হয় তাকে হেডার। কিটা হেডার করে এখানে বলে দিতে হয় লোকেশন। সো লোকেশন বলে পেজের নাম বলতে হয়। আমাদের পেজের নাম হচ্ছে all data.php। সো এটা যদি আমরা বলে দেই আর এখানে রিফ্রেশ করি, ডিলিট হওয়ার পর আবার এই পেজে নিয়ে আসবে, সে যাবে ডিলিট পেজে যাবে, যাওয়ার পরে কাজটা ঠিকঠাক করে আবার আমাকে এখানে পাঠিয়ে দিবে। সো আমি যদি এর উপরে ক্লিক করি, ডাটা ডিলিট হয়ে যাচ্ছে। ডাটাবেস থেকে চেক করেন, এই যে রেকর্ড কমতেছে, 3টা এখানেও, আমার এখানেও 3টা। সো ডান।